এর উপর কি খোদাই রয়েছে? কুইন হাটশেপসুটের নাম আর পদবি লেখা রয়েছে। আর উপরে ওই জটিল জিনিসটা কি রয়েছে? ওই লিপিগুলো দেখার জন্য আমরা 100 ফুট উঁচুতে উঠতে পারবো না। তবে আমাদের ভাগ্য ভালো, উনি দুটো স্মারক স্তম্ভ তৈরি করেছিলেন যেগুলো হুবহু এক। ওগুলোর মধ্যে একটা পড়ে গেছিল, তাই লিপিগুলো পড়তে পারি। অসাধারণ। চলুন। কাছেই আমরা প্রাচীন স্মারক স্তম্ভের অন্য জুড়িটাকে খুঁজে পেলাম, ফলে আমরা লিপিগুলো আরো সামনে থেকে দেখতে পেলাম। এখানে আমরা কি দেখছি? কুইন হাটশেপসুট গড আমেন-রের সঙ্গে দাঁড়িয়ে। এখানে একটা হ্যাটশেপসুট। হ্যাঁ, ওনার নকল দাড়ি রয়েছে, ছোট পাকানো এই চুল। দাড়িটা এমন জিনিস যা দেখে সাধারণত পুরুষ বলেই মনে হবে, তবে এখানে উনি নকল দাড়ি পরে রয়েছেন। হ্যাঁ, কারণ উনি শুধু রানী ছিলেন না, উনি একজন ফেরো ছিলেন। ইজিপ্টের একজন প্রকৃত ফেরো। একদম। ওনাকে ইতিহাসের প্রথম প্রকৃত শক্তিশালী মহিলা বলে আখ্যা দেওয়া হয়। উনি শুধু সিংহাসনে বসে ফেরো হননি, উনি সেই পোশাকই পরতেন যা প্রথাগতভাবে পুরুষদের জন্য সংরক্ষিত ছিল। উনি পরে নারী রূপটা প্রকাশ করেন, নিজেকে ঈশ্বরের একজন সন্তান হিসেবে তুলে ধরে। আপনি যদি ওখানে তাকান দেখবেন লেখা আছে সা 3 গেত এফ, যার মানে ওনার শরীর থেকে বেরোনো ঈশ্বরের কন্যা। কন্যা, পুত্র নয়। তো উনি তাও নিজেকে একজন মহিলা হিসেবে ঘোষণা করেছেন, তবে তার সঙ্গে বলেওছেন আমি একজন ফেরো। বেশ চালাক ছিলেন। হ্যাঁ। আমরা সেটা বলতে পারি। হ্যাঁ, তা বলতে পারি। ওকে, তো উনি যদি শক্তিশালী ছিলেন, আমরা ওনার নাম কেন জানি না? সেটা জানতে আমাদের সিটি অফ দ্য ডেড পার হয়ে নীল নদের অন্য প্রান্তে যেতে হবে। সিটি অফ দ্য ডেড। হ্যাঁ। আমি ইজিপ্টে একটা মিশনে এসে জানতে চাইছি কেন হ্যাটশেপসুট একজন শক্তিশালী মহিলা ফেরো হওয়া সত্ত্বেও ইতিহাস তাকে ভুলে গেছে। তো আমি আমার এক্সপার্ট গাইড বাহা গাবেরের সঙ্গে চলে এসেছি নদীর তীরে, যেখানে আমরা রানীর ব্যাপারে আরো জানতে ফালুকা নামে একটা নৌকোয় চেপে বসলাম। আমরা যে নৌকোয় চেপে পার হচ্ছি সেটা আরেকজন কিংবদন্তি মহিলার নামে। এখানে এই বিশাল সভ্যতা গড়ে ওঠার পেছনে নীল নদ একটা অন্যতম কারণ, তাই তো? অবশ্যই। নীল নদ ছাড়া কখনোই ইজিপ্ট গড়ে উঠতো না, এটা শুধু মরুভূমি হয়ে থাকতো। নৌকোটা সেই নদী বেয়ে চলছে যেটা ইজিপ্টের জীবনী শক্তি, যেটা প্রায় 5000 বছর ধরে কৃষি, পরিবহন আর শিল্পের মূল ভিত্তি। এটা একই সঙ্গে মানবতার সবচেয়ে শক্তিশালী উপমাগুলোর একটা শারীরিক উদ্ভাস, জীবন আর মৃত্যুর মাঝে একটা লাইন। এখানে ইজিপ্টে নীল নদ স্থলভাগকে পূর্ব আর পশ্চিমে ভাগ করেছে। পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে তাই এটা জীবিত পুরী, আর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তার মানে এটা মৃত্যুপুরী। আচ্ছা, চলুন ল্যান্ড অফ দ্য ডেড এর দিকে যাই। নামটা যদিও এখানে রিয়েল এস্টেটের দামে কোনো তারতম্য আনতে সাহায্য করেনি, তবে এখানে হাটশেপসুটের সবচেয়ে টেকসই কাঠামোগুলো রয়েছে। পশ্চিম প্রান্তে গিয়ে আমরা পায়ে হেঁটেই আমাদের প্রথম গন্তব্যে পৌঁছলাম। আর জায়গাটা অসাধারণ। কুইন হাটশেপসুটের মর্চুয়ারি টেম্পলে আপনাকে স্বাগত। এই জায়গাটা কত বড় একবার দেখুন। এটা হলো ডিয়ার আল বারি, ইজিপ্টের সবচেয়ে বিস্ময়কর মন্দিরগুলোর অন্যতম। এটা কোনো সমাধি নয়, তবে এটা একজন ফেরোর প্রতি ভক্তি দেখানোর একটা স্থান, যিনি সাম্রাজ্যের সিংহাসনে বসে প্রথার বিরুদ্ধে গিয়েছিলেন। যখন হ্যাটশেপসুটের স্বামী দ্বিতীয় থাটমোস মারা যান, তার পুত্র তৃতীয় থাটমোস সিংহাসনে বসার দাবিদার ছিলেন, কিন্তু শাসনভার নেওয়ার ক্ষেত্রে তার বয়স খুব কম ছিল। তাই খ্রিস্টপূর্ব 1478-এ রানী হ্যাটশেপসুট ফেরো হন আর মৃত্যুর আগে 21 বছর শাসন করেছিলেন, এবং স্থাপত্য আর সম্পদের দিক থেকে সাম্রাজ্যকে একটা স্বর্ণ যুগের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন। তো এটা সমাধি নয়, এটা একটা মর্চুয়ারি টেম্পল। হ্যাঁ, এটা কুইন হাটশেপসুটের স্ট্যাচু। ওনার তবুও একজন মহিলার মুখ রয়েছে, তবে সেটা গড ওসাইরিসের রূপে। ওসাইরিস ছিলেন ইজিপশিয়ান গড অফ দ্য ডেড, আর ওসাইরিস রূপে হাটশেপসুটের প্রতিকৃতি শাসক হিসেবে ওনার প্রভাবের একটা শক্তিশালী বিবরণ দেয়। মানে আমি যদি এখানে যশের 36টা স্ট্যাচু দিয়ে টেম্পল বানাই, সেটা দারুণ হতো, নিশ্চয়ই সুন্দর হতো। অবশ্যই। তবে এটা একটু অহংকার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তবে একজন ফেরো শুধু শাসক নন, ঈশ্বরও ছিলেন। ঠিক। এটা ঈশ্বরের মন্দির। বাহা আমায় হ্যাটশেপসুটের মন্দিরের ভিতরে নিয়ে এলেন আর একটা খাটিউস দেখালেন, যার 3টে সংকেতের অর্থ জীবন, স্থায়িত্ব আর শক্তি। এটা ওনার স্ট্যাম্প, এটা ওনার সিল, এইভাবেই জানতে পারি এটা ওনার সাইট। হ্যাঁ, এটা তাহলে বিশ্বের প্রথম ইমোজি। হ্যাঁ।
এই বিশাল মন্দিরে রানীর কৃতিত্বের নানা দৃশ্য খোদাই করা হয়েছে, যা সংখ্যায় প্রচুর। উনি সম্ভবত প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় সৈন্যবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, আর ইজিপ্টের বাইরে ল্যান্ড অফ পান্টের একটা বিশাল বাহিনী পাঠাচ্ছেন। ওনার কূটনীতি, ধনসম্পদ, বহিরাগত দ্রব্য নিয়ে এসেছিল, আর বিদেশি গাছের প্রথম সফল ট্রান্সপ্লান্ট করেছিলেন উনি। দেওয়ালগুলোতে ওনার বিশাল পাথরের স্মৃতিস্তম্ভগুলো কিভাবে নৌকো করে অ্যাসওয়ান থেকে কার্নাকে আনা হয়েছিল তা খোদাই করা রয়েছে। আর অ্যাসওয়ান থেকে এই জায়গাটার দূরত্ব কতটা? প্রায় 210 কিলোমিটার। নীল নদী বরাবর। হ্যাঁ, প্রতিটার ওজন প্রায় 300 টন। বাপরে! আর ওগুলো আনতে কত লোক লেগেছিল তার কোনো আইডিয়া আছে? 500-রও বেশি হবে। তো উনি একজন অসাধারণ নির্মাতা ছিলেন, উনি একজন অসাধারণ শাসক, আবার একজন ফেরাও। হ্যাঁ। তাহলে ওনার নাম জনপ্রিয় হয়নি কেন? ওনার সৎ ছেলের কারণে। ওনার সৎ ছেলে? হ্যাঁ, ওনার সৎ ছেলে তৃতীয় থাটমোস ওনার স্বামীর মৃত্যুর পর উত্তরসূরি ছিলেন, কিন্তু শাসক হওয়ার মতো বয়স তার ছিল না। উনি তাকে সেনাবাহিনীতে পাঠিয়ে দিয়েছিলেন এবং 21 বছর পর সে সিংহাসনে বসতে ফিরে এসেছিল। যখন উনি মারা যান, তৃতীয় থাটমস ইজিপ্টের ফেরো হন আর ইতিহাস থেকে হ্যাটশেপসুটের নাম মুছতে শুরু করেন। দেখুন কি হয়েছিল। এগুলো ওনার স্ট্যাচু? হ্যাঁ, এই মাথাগুলো সবই রাজা থাটমস নষ্ট করে দিয়েছিলেন। এমনকি মন্দির থেকে ওনার নামও মুছে ফেলা হয়, এমনকি কার্নাকের স্মারক স্তম্ভ থেকেও সব নাম মুছে ফেলা হয়। সে ওনার নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল কেন? কারণ উনি সিংহাসনে বসেছিলেন। সাধারণত ফেরোরা ইজিপ্টের সিংহাসন নিজের পুত্রকে দিয়ে যান, কিন্তু হ্যাটশেপসুট সেটা হতে দেননি। ঐতিহাসিক নথি থেকে হ্যাটশেপসুটকে সরিয়ে দেওয়ায় কিছু বড় প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কারণ ওনার সৎ ছেলে ওনার সমস্ত কৃতিত্ব মুছে ফেলার ক্ষেত্রে সফল হয়েছিলেন। আর আমার মনে প্রশ্ন জেগেছে, ইজিপ্টের সবচেয়ে শক্তিশালী মহিলা শাসকের ব্যাপারে আমরা আর কি জিনিস জানি না? সেই উত্তরগুলো সম্ভবত রয়েছে দক্ষিণে একটা প্রত্যন্ত আর রহস্যজনক ধ্বংসাবশেষে, যেখানে আর্কিওলজিস্টরা একটা রহস্য উন্মোচন করেছেন। আমি রয়েছি ইজিপ্টে ফেরো হ্যাটশেপসুটের রহস্যগুলো জানতে, যা শাসনকাল স্বর্ণযুগ হলেও ইতিহাস থেকে তাকে ক্রমশ মুছে ফেলা হয়। কিভাবে উনি ক্ষমতাশালী হয়েছিলেন তা জানতে আমি সেই রাস্তায় ফিরে এলাম যেটা একসময় ওনার শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে ছিল। আমি যাচ্ছি 160 কিলোমিটার দক্ষিণে লক্সারের সিলসিলা নামে একটি সাইটে, যেখানে আর্কিওলজিস্টরা খোঁজ করে দেখেছেন কোন জিনিসটা হ্যাটশেপসুটকে এত শক্তিশালী করে তুলেছিল। সেখানে পৌঁছতে আমি একটা 4 চাকা গাড়ি ভাড়া নিয়েছি, যার মধ্যে একটা গ্লাভ কম্পার্টমেন্ট রয়েছে, আর দিব্যি করে বলছি এটা সত্যি পিটার একটা বড় ব্যাগ। স্ন্যাক্সের জন্য সব রেডি। ধুলোর শেষ নেই, আবহাওয়া গরম, আর রাস্তা ওটার কথা না বলাই ভালো। কয়েক ঘন্টা জার্নির পর আমি চলে এলাম একেবারে নীল নদীর তীরে। আমি যে সাইডটাতে যাচ্ছি সেখানে আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, তো আমি এক্সপার্টদের সঙ্গে একটা বোটের ওপর যোগাযোগ করলাম, যেটা ডাহাবিয়া নামে পরিচিত। এখানে রয়েছেন মারিয়া নিলসন আর জন ওয়ার্ড। এই আর্কিওলজিস্টরা জীবনের গত 7 বছর কাটিয়েছেন আমি যে উত্তরে খুঁজে এসেছি সেগুলোর কয়েকটা খুঁজে বের করতে। মারিয়া, জন, কেমন আছেন? হাই। আলাপ করে ভালো। হ্যালো জশ। হাই, আপনি কেমন আছেন? হাই, তোমার নাম কি? ফ্রেয়া। হাই ফ্রেয়া। হাই বলো। আমার সাথে হ্যান্ডশেক করবে? আহা, খুব ভালো লাগলো। ওকে, আপনার মেয়ে? ও আমাদের মেয়ে। খুব মিষ্টি। আচ্ছা, এটাই কি আপনার অফিসার ঘর? সবকিছু একসঙ্গে, যেমন এটা ল্যাব আর বাকিটা দেখতেই পাচ্ছেন। এই প্রথমবার আমি একসঙ্গে একটা বাচ্চার প্লে হাউস আর মানুষের খুলি এক জায়গায় দেখছি। ভাবা যায় না। আর যদি এই দুটো জিনিসও আপনাদের ভালো না লাগে, তাহলে ওনাদের জীবনে আর একজন শিশুও আসছে। তাহলে 37 ডিগ্রি গরমে কাজ করছেন, 3 বছরের একটা শিশুকে মানুষ করছেন, নীল নদীর ওপরে বোটে বাস করছেন, আর 6 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ, আর সেটা এই টিনকে সামলানোর থেকে অনেক বেশি সহজ কাজ। আপনি অফিসিয়ালি আমার হিরো। এখানে আপনি তো নীল নদের মহারানী। অবিশ্বাস্য। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাচ্ছি? সিলসিলা কোথায়? সিলসিলা এখান থেকে দক্ষিণে। আচ্ছা। একদিনের যাত্রা। আমি এই বোটে যে কোনো কাজ করতে পারবো। দারুণ। তাহলে চলুন ভেসে পড়ি। হ্যাঁ, চলুন। আমরা পাল খুলে দিলাম এবং আপনি কিছু বুঝে ওঠার আগেই জন এবং মারিয়া, এমনকি ক্রু, ওদের বাচ্চা, একটা কুকুর এবং একজন ইমপ্রেস টিভি হোস্ট একটা যাত্রা শুরু করে দিল, যা সারা রাত ধরে চলবে।
এবং ল্যান্ড অফ দ্য ডেডে যখন সূর্যাস্ত হয় তখন নীল নদ নিজের আসল সৌন্দর্য মেলে ধরে। দিনের এই সময় নীল নদের যে কোনো জায়গায় হলো পারফেক্ট। হ্যাঁ, এটা পারফেক্ট। পৃথিবীতে এর থেকে ভালো কোনো জায়গা হতেই পারে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন ওরা এটাকে পবিত্র বলে। জায়গাটা দারুণ। আমরা সিলসিলা দিকে এগিয়ে চলেছি। সকাল হতেই এই ভূখণ্ডে সোনালী আলো এসে পড়ে। এই ক্লিফগুলোতে কবর খনন করা হয়েছে, যেগুলো নদীর উপর ঝুঁকে আসা গুহার মতো দেখতে। কিন্তু এটা অন্য কোনো মন্দিরের মতো জায়গা নয়, এটা অন্য কিছু। আমরা বোটটা নোঙর করি এবং জন আর মারিয়া ও ওদের বিশ্বস্ত কুকুর কার্টার আমাকে সাইটে নিয়ে চলে। এটাকে প্রাকৃতিক গিরিখাদের মতো দেখতে হলেও এটা একটা পাথুরে খনি, যা প্রায় 3000 বছর আগে মানুষই কেটে তৈরি করেছিল। যশ, আপনাকে স্বাগত জানাচ্ছি মাদাম সিলসিলাতে। এ সত্যি অদ্ভুত। জায়গাটা কি বিশাল। সিলসিলার নাম হ্যাটশেপসুটের সৎ ছেলে তৃতীয় থাটমোসের সঙ্গে জড়িত। এই চমৎকার খনিতে ইজিপ্টের অসংখ্য বিখ্যাত স্মৃতিস্তম্ভের জন্ম। তাহলে এটা একটা খনি, বিশাল খনি। হ্যাঁ, ঠিক বলেছেন। এই খনি যদি না থাকতো আপনি কার্নাক দেখতেই পেতেন না, এমনকি ইজিপ্টে বেলে পাথরের তৈরি সেই অসংখ্য মন্দিরও দেখতে পেতেন না। এই খনি থেকে কত পাথর নেওয়া হয়েছিল? লক্ষ লক্ষ টন। ওরে বাবা, আমার আমার মাথা কাজ করছে না। অদ্ভুত। আচ্ছা, আপনি ওই ছোট্ট ব্লকগুলো দেখতে পাচ্ছেন ওই ধাপের ওখানে, আর ঠিক তার ওপরেই সমান্তরাল লাইনগুলো দেখতে হ্যাঁ, একটা পাচ্ছেন? সোজা লম্বা লাইন। হ্যাঁ, ঠিক তাই। ওখানেই ওই স্মৃতিস্তম্ভগুলো ছিল। এগুলো সব স্মৃতিস্তম্ভ। বিশ্বাস করা যায় না। তাহলে চলুন কয়েক পা এগিয়ে যাই, আর ওখানে কিভাবে স্মৃতিস্তম্ভ নামাতে হয় সেই ছবি আঁকা রয়েছে, গেলেই দেখতে পাবেন। নির্দেশ দেওয়া রয়েছে? নির্দেশ। গেলেই কি বুঝবেন। বলছেন? এখানে একটা দড়ির গর্ত রয়েছে, Okay. আর এই দড়ির গর্তের পাশেই একটা ছবি আঁকা রয়েছে। এটা একটা স্মৃতিস্তম্ভ। ও হ্যাঁ, ঠিকই। দারুণ তো। তাহলে স্মৃতিস্তম্ভ কিভাবে নামাতে হয় এটা তার ছবি, কাউন্টার লিভার সিস্টেম আর দড়ির ব্যবহারের মাধ্যমে। এটা অনেকটা পৃথিবীর প্রথম আইকিয়ার মতো। একদমই তাই। একজন সুইডিশ হিসেবে আপনি এটা তাই না? উল্লেখ করলেন বলে আমি এটা গর্বিত। অনেকটা নিজের আসবাব তৈরি, তাই না? এটা বুঝতে হলে আপনাকে সুইডিশ হতে হবে। এই জায়গার সবকিছুই হলো বিশাল, কিন্তু মারিয়া এবং জন একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, যা নতুন করে প্রমাণ করতে পারবে যে এই খনিটা হ্যাটশেপসুটের সৎ ছেলের ছিল। আমরা গুঁড়ো পাথরের একটা পাহাড়ের উপর চড়লাম। এখানকার প্রতিটি পাথর নিচের খনি থেকে হাতে করে নিয়ে এসে ফেলা। কাছেই আমরা হাতে তৈরি একটা মন্দির চত্বরে প্রবেশ করলাম, প্রাচীনকালে যা শ্রমিক এবং পর্যটকরা ব্যবহার করতেন। বাহ! এটা হলো সিলসিলার অসংখ্য স্মৃতিসৌধের মধ্যে একটা, যেটা খুবই সুন্দর। এটা হলো রকেট টেম্পল। আমরা এখানে বহুদিন ধরে কাজ করছি, একজন এক্সপার্ট এখনো কাজ করে চলেছেন, কিন্তু সম্প্রতি আমরা একটা বড় আবিষ্কার করেছি, আর আশা করি আপনি সেটা দেখতে চাইবেন। তাই নাকি? আপনারা কি চলুন পেয়েছেন? তাহলে। হ্যাঁ, দেখান আমায়। কি পেয়েছেন আপনারা? हम सब चाहते हैं कि अगर कोई बीमारी हो तो खर्चे की चिंता किए बिना अपनी फैमिली का इलाज अच्छे से अच्छे हॉस्पिटल में करवाएं। इसीलिए आज ही पॉलिसी बाजार একটা দৃশ্যে অসংখ্য চরিত্র দেখতে পাচ্ছি, আর যেটা মনে হচ্ছে তারা হয়তো কেউ কিছু উৎসর্গ করছেন, অথবা ঈশ্বর বা ফেরোকে কিছু দিচ্ছেন। একদম ঠিক, কিন্তু আমরা এর থেকেও বেশি কিছু খুঁজে পেয়েছি যেটা এর নিচে আছে। দেখুন তো ওর মাথার পিছনের দিক থেকে কিছু বেরিয়ে আসছে কিনা, ত্রিভুজাকৃতি। হ্যাঁ। দেখছেন ওটা? হ্যাঁ। ওটাই স্মৃতিস্তম্ভের একটা মাথা। আপনি এটা অনুসরণ করুন, দেখছেন কতগুলো লাইন চলে যাচ্ছে বুকের মধ্যে দিয়ে। হ্যাঁ। ওটা একটা স্মৃতিস্তম্ভ। এবার আমার এই লাইনটা দেখুন, কি দেখতে পাচ্ছেন? একটা নৌকো দেখতে পাচ্ছি। একদম ঠিক। আমি এই পুরো দৃশ্যটা আগেও দেখেছি। ঠিক এই দৃশ্যটাই দেখেছি হ্যাটশেপসুটের সমাধি। ঠিক বলেছেন, ডেল বাহারিতে। হ্যাঁ, ডেল বাহারিতে। এটা স্মৃতিস্তম্ভগুলো বয়ে নিয়ে যাওয়ার ছবি আইসবান থেকে লাক্সারের দিকে।
ওনারা যখন প্রথমবার এই মন্দিরটা খুঁজে বের করেন, মারিয়া আর জন প্রাথমিকভাবে ভেবেছিলেন যে দেওয়ালের এই মিউরাল তৃতীয় থাটমোসকে উৎসর্গ করা, কিন্তু একটা হাইটেক স্ক্যান থেকে জানা যায় যে এর নিচে শিল্প লুকিয়ে আছে এবং সেটা ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। আমাদের কাছে এটা থাকার জন্য আমরা এই মন্দিরটা তৈরির সময়কাল বের করতে পারি। এটা তৈরি হয়েছিল হ্যাটশেপসুটের সময়। তার মানে এই জায়গাটা ওনার সঙ্গে বেশ গভীরভাবে যুক্ত। হ্যাঁ, তা ঠিক। আমার বলার মানে হলো, সেই সময় থেকেই বারবারান্ত দেখতে পেয়েছিলাম আমরা সিলসিলার খনিতে খোঁড়াখুড়ির কাজের। এবং সিলসিলার বাড়তি খোদাই ও শিলালিপি প্রমাণ করে যে এটা শুধু কৃতদাসদের কাজ ছিল না, এখানে সুদক্ষ শিল্পীর কাজও রয়েছে, সুপারভাইজার, এমনকি রুগীদের চিকিৎসক দেখছেন এমন প্রমাণও রয়েছে। জন আর মারিয়া শ্রমিক ও তাদের পরিবারদের জন্য তৈরি কবরস্থান এবং সমাধিও উন্মোচন করেছেন। অন্যভাবে বললে, একটা অত্যন্ত সংগঠিত সমাজ একজন শক্তিশালী শাসকের অধীনে কাজ করেছিল। উনি নিজেকে একজন প্রকৃত শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক। এবং এই স্মৃতিস্তম্ভগুলো সুদূর লাক্সোরে পাঠানোর মধ্যে দিয়ে ওনার ক্ষমতাও দেখানো হয়েছে। আমাদের এই আবিষ্কার এই মন্দিরের ইতিহাস বদলে দেবে। অবিশ্বাস্য। এই মন্দিরে হ্যাটশেপসুটের উপস্থিতির মানে ওনার রাজত্বকালে যে বিশাল কর্মযজ্ঞ হয়েছিল সেই কৃতিত্ব তার থেকে কেড়ে নেওয়া। এই সমগ্র চত্বরটা, এই খনি এবং এই মন্দির ওনার শক্তির প্রমাণ। এবং এটাই ছিল হ্যাটশেপসুটের গৌরবময় রাজত্বের চাবিকাঠি। এমন এক নির্মাণ কার্য যা 3000 বছরেরও বেশি সময় ধরে চলেছিল। একজন মহান মহিলা, মহান রানী এবং ইজিপ্টের অন্যতম মহান ফেরো। আমরা সিলসিলাকে পিছনে ফেলে নদীপথে ফেরার লম্বা পথ ধরলাম। হ্যাটশেপসুটের গল্প আমায় ইজিপ্টের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। মহিলারাও বিশাল ক্ষমতাধারী ছিলেন, কিন্তু তাদের সাফল্য তার উত্তরসূরিরা লুকিয়ে রাখেন বা মুছে ফেলেন। হ্যাটশেপসুট যদি 1 নম্বর নমুনা হন, আমি তাহলে আরো উত্তরে 2 নম্বর নমুনার দিকে যাচ্ছি। মহান হ্যাটশেপসুট যখন হয়তো ইজিপ্টের স্বর্ণযুগের সূচনা করেছেন, তার পরবর্তীকালে আরেকজন শক্তিশালী মহিলা ছিলেন যিনি প্রায় 160 বছর পর তার অবসান ঘটান। এবং হ্যাটশেপসুটের মতো নয়, কিন্তু ওনার নামও সারা বিশ্বে বিখ্যাত, নেফারটিটি। ওনার নাম সৌন্দর্যের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে, কিন্তু ওনার সাফল্য হাতে গোনার মতোই সামান্য। উনি রানী হয়েছিলেন প্রাচীন ইজিপ্টের সমৃদ্ধশালী সময়ে ফেরো আখেনাতেনের স্ত্রী হিসেবে। প্রায় খ্রিস্টপূর্ব 1351-তে ওনার রাজত্বের 4র্থ বছরে এই দম্পতি একটা ধর্মীয় বিপ্লব শুরু করেন, অসংখ্য শক্তিশালী ইজিপশিয়ান দেবতাদের পরিবর্তে একমাত্র সূর্য দেবতা আতনকে প্রতিষ্ঠা করে। এবং ওনারা একটা নতুন শহর স্থাপন করেন যার নাম আমারনা। কিন্তু পুরনো দেবদেবীরা জনপ্রিয় ছিলেন আর নতুন ধর্ম ছিল বিতর্কে ভরা। তাই 17 বছরের রাজত্বের পর যখন আখেনাতেন মারা গেলেন, আমারনা প্রায় ধ্বংস হয়ে যায় আর নেফারটিটির কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনকি ওনার দেহও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ইজিপ্টে কোনো কিছুই চিরকাল আড়ালে থাকে না, এবং নতুন এক আবিষ্কারে ইজিপ্টের জনপ্রিয় রানী শেষ কোথায় শায়িত ছিলেন সেটাও জানা যেতে পারে। তাই আমি লাক্সোরে ফিরে যাচ্ছি, যেটা ল্যান্ড অফ দ্য ডেড এর একদম প্রাণ কেন্দ্রে। এটা হলো কিংবদন্তি ভ্যালি অফ দ্য কিংস। এই আঁকাবাঁকা ক্যানিয়নে আর্কিওলজিস্টরা 63টি রাজকীয় সমাধি আবিষ্কার করেছেন, এবং এর মধ্যে যে প্রমাণ পাওয়া যায় তাতে নেফারটিটি সম্পর্কে নতুন করে ইতিহাস লেখা যেতে পারে। প্রাচীন একটা গ্রাফিটি দিয়ে এর সূচনা। কাছেরই একটি সমাধিতে একটা লেখা খোদাই করা ছিল, যাতে লেখা ছিল একজন নেতা হিসেবে তার রাজত্বের 3য় বছর নেফারওয়াটেন আপার ও লোয়ার ইজিপ্টের রাজা। শাসক নেফারটিটির এটাই নাম ছিল, অর্থাৎ তার স্বামীর মৃত্যুর পর নিজের ক্ষমতা বলে একজন ফেরো হয়েছিলেন তিনি। হ্যাটশেপসুটের মতোই ইতিহাস নেফারটিটির ক্ষমতার ব্যাপ্তি এবং সীমাকে ভুলে গেছে। কিন্তু ওনার ক্ষেত্রে কি হয়েছিল? ওনার রয়্যাল মামি কোথায়? উত্তর আছে একজন ফেরোর কাছে, যাকে আলাদা করে চিনিয়ে দিতে হয় না, কিং টাট। Whether it's the World Cup or the World Wide Web, be prepared with the best team. So get the GoDaddy online startup by সম্পর্কে জানার জন্য আমি লাক্সর পৌঁছেছি, যার মামিকে এখনো চেনা যায়নি। কিন্তু নেফারটিটিকে খোঁজার পথটা সম্ভবত পৃথিবীর একটা বিখ্যাত জায়গার উপর দিয়ে যাবে। এই যে সমাধি, এটা হলো টুটানখামুনের সমাধি, যিনি কিং টাট হিসেবেও পরিচিত।
উনি খুব অল্প সময়ের জন্য রাজত্ব করেছিলেন। অসুস্থ হয়ে খুব অল্প বয়সে, মাত্র 19 বছর বয়সে মারা যান। উনি বিখ্যাত কারণ 1922 সালে ভ্যালি অফ দ্য কিং এ যখন টাটের সমাধি খুঁজে পাওয়া যায়, সেটা অন্য সব সমাধির মতো ভাঙা ছিল না, প্রায় অক্ষত অবস্থাতেই ছিল। ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার এই সমাধি খুঁজে পাওয়ার আগে প্রায় 7 বছর খনন করেছিলেন, যার মধ্যে বিখ্যাত সোনার কফিন এবং একটা ডেথ মাস্ক সহ কয়েক হাজার মূল্যবান সম্পদ ছিল, এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে টাট নিজেও ছিলেন। টাটের মামি থেকে এখানে প্রায় অবিশ্বাস্য সব আবিষ্কার করা সম্ভব হচ্ছে। 2010 সালে একটা ডিএনএ পরীক্ষা প্রমাণ করে যে টাট ফেরো আখেনাতেনের পুত্র ছিলেন, এবং ওনার মা। হ্যাঁ, ঠিক এখান থেকেই বিষয়গুলো আরো আকর্ষণীয় হয়ে যায়। টাটের পাশের একটা সমাধি, যেটা KV35 নামে পরিচিত, আর্কিওলজিস্টরা তার মধ্যে 3 জন মামিফাইড মানুষকে আবিষ্কার করেন। একজন সম্ভবত আখেনাতেনের মা, আরেকজন তরুণ রাজপুত্র, এবং আরেকজন মহিলা যার ডাকনাম ছিল ইয়াঙ্গার লেডি। ডিএনএ পরীক্ষা প্রমাণ করে যে উনি টাট এর মা ছিলেন, ওনার মামির পাশেই ছিলেন। তাহলে আখেনাতেন যদি টাটের বাবা হন এবং ইয়াঙ্গার লেডি তার মা হন, এবং নেফারটিটি ছিলেন আখেনাতেনের প্রধান স্ত্রী, তাহলে নেফারটিটি কি কিং টাটের মা হতে পারেন? এটাই হলো লাখ টাকার প্রশ্ন, এবং এটার উত্তরই আমি খুঁজতে চাই। সেই জন্য আমি প্রায় 560 কিলোমিটার উত্তর দিকে আধুনিক ইজিপ্টের রাজধানী কায়রোতে উড়ে যাব, যেখানে একজন ইয়াঙ্গার লেডির সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট আছে। আল খালিলি যাবেন? কায়রো আসলে প্রাচীন ইজিপ্টের কোনো শহরই নয়। এটা চালু হয়েছিল রোমান দুর্গ হিসেবে, এবং এর জনসংখ্যা ফুলে ফেপে এখন 2 কোটিরও বেশি হয়ে গেছে, যার মধ্যে 70 লক্ষ মানুষ রোজ যাওয়া আসা করে, যেটা এখানকার ট্রাফিককে দুর্বিষহ করে তুলেছে। মরে যাবো রে, মরে যাবো, আমি মরে যাবো। আমার অ্যাপয়েন্টমেন্টের কিছুটা দূরেই আমি এই গাড়িটা থেকে নেমে পড়ি এবং আল খালিলি বাজারে চক্কর কাটি। অদ্ভুত সব দোকানে ভর্তি, কিন্তু এটা অন্য সব বাজারের মতো নয়, যেখানে আপনাকে একটু কিছু কিনতেই হবে। এখানে আপনি 1 কাপ কফি নিয়ে একটু বসে পড়ুন, আর পুরো বাজার আপনার কাছে এসে যাবে। বাহ, সুন্দর, দারুণ। পয়সা আছে, তাহলেই দেখাবো। আপনি আমার পয়সা দেখতে চান? নিশ্চয়ই। আমার কাছে পয়সা আছে কিনা দেখাতেই হবে। হ্যাঁ, দেখাতে এটা হবে। কি রাহাজানি নাকি? বাহ, এটা তো খুব ভালো, সুন্দর লাগছে। কেমন লাগছে খুব আমাকে? সুন্দর, খুব সুন্দর লাগছো। আপনি আমার মিথ্যে বলছেন না তো? দারুণ, এটা দেখুন, ভীষণ সুন্দর। এটা মনে হয় না এটা আমায় মানাবে। আমি এর কোনো কিছুর জন্যই এই বাজারে আসিনি, তাই আমি আমার কফি শেষ করব আর ফিরে যাব প্রত্নতত্ত্বের ভূস্বর্গে, যেটা হলো ইজিপশিয়ান মিউজিয়াম। 7000 বছরের প্রায় 1 লক্ষ সামগ্রী, আর সবকিছুই একটা ছাদের নিচে। এই জায়গাটা পুরোপুরি এই রকম তাকে ভর্তি। এটা অনেকটা ইতিহাসের আঁতুর ঘরের মতো। আপনি এই সবাধার চাপা পড়ে মারাও যেতে পারেন। আমি খুব সাবধানে আমারনা রুমে যাচ্ছি, যেখানে রয়েছে ফেরো আখেনাতেন এবং তার কিংবদন্তি স্ত্রীর মামি। সেখানেই আমি দেখা করব একজন প্রসিদ্ধ ইজিপ্টোলজিস্ট এবং নেফারটিটি বিশেষজ্ঞ ডক্টর এইডেন ডটসনের সঙ্গে। জশ, দেখা করে ভালো লাগলো। আমারও। আমার সঙ্গে দেখা করার জন্য ধন্যবাদ। তাহলে প্রথম রহস্য, সবাই কিভাবে নেফারটিটির নাম জানলেন? এর কারণ অবশ্যই ওনার শারীরিক সৌন্দর্য। 20 শতাব্দীর শুরুর দিকে ওর একটা খোদাই করা মাথা পাওয়া যায়, যেটা এখন বার্লিনে আছে। 20 শতকের আগে পর্যন্ত ইতিহাসে সবাই নেফারটিটিকে ভুলে গিয়েছিল, কিন্তু তারপর ওনার ধ্বংস হওয়া শহর আমারনাতে প্লাস্টারে ঢাকা বেলে পাথরের একটা আবক্ষ মূর্তি পাওয়া যায়, যেটা ওকে প্রাচীন বিশ্বের কভার গার্ল বানিয়ে দেয়। আরেকটা আবক্ষ মূর্তি রয়েছে এখানে ইজিপশিয়ান মিউজিয়ামে, কিন্তু এর কোনোটাই রানীর আসল গল্প বলে না, যিনি ইজিপ্টের সবচেয়ে টালমাটাল সময়ে রাজত্ব করেছিলেন। উনি এমন একটা সময় ছিলেন যখন ইজিপ্টের প্রায় সবকিছুই শেষ হতে বসেছিল। নেফারটিটির অধিকাংশটাই অস্পষ্ট, কিন্তু উনি জন্মেছিলেন একটা ভালো সামরিক পরিবারে।
উনি আখেনাতেনের প্রধান স্ত্রী হয়ে উঠেছিলেন এবং 6টি কন্যার জন্ম দেন। কিন্তু আখেনাতেন পিতা হিসেবে ভালো না হলেও একজন বড় মাপের নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। উনি শতাব্দী প্রাচীন ইজিপশিয়ান ঐতিহ্যকে ছুঁড়ে ফেলেন, তাদের মন্দিরে প্রায় সব দেবদেবীকে বর্জন করে একক সূর্য দেবতা আটেন কেন্দ্রিক একটি নতুন ধর্মের সৃষ্টি করেন। এই দেশ যখন তার ধাক্কা সামলে উঠতে পারেনি, তখন তিনি আরেকটি বিস্ময়কর ঘোষণা করে বসেন। তার 16 বছরের রাজত্বকালে আকেনাটেন তার স্ত্রী নেফার্টিটিকে সহ শাসক হিসেবে নিয়োগ করেছিলেন। তাহলে নেফার্টিটি শুধুমাত্র ইজিপ্টের রানী ছিলেন না, উনি শাসকও ছিলেন। ঠিক বলেছেন। উনি হয়তো নিজের স্বামীর থেকে অনেক বেশি বুদ্ধিমতী ছিলেন, বিশেষ করে রাজনৈতিকভাবে। আখেনাটেন যখন একজন সূর্য দেবতার উপাসনা করার কথা বলে নিজের জনগণকে খেপিয়ে তোলেন, নেফার্টিটি তখন কয়েকজন পুরনো দেবতাকে ফিরিয়ে আনায় ইজিপ্টের জনগণের কাছে আরো প্রিয় হয়ে ওঠেন। আর তারপরেই টাট বিখ্যাত রাজা হয়ে উঠেছিলেন, তাই তো? উনি রাজা হন, কিন্তু ঠিক তখনই রাজা হয়েছিলেন কিনা এটা নিয়ে একটা মতভেদ আছে। আখেনাটেনের মৃত্যুর পর একজন 9-10 বছর বয়সী রাজা টাট সিংহাসনে বসেন, কিন্তু এটাও হতে পারে যে নেফার্টিটি ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন। দুর্ভাগ্যবশত ওর এই ইতিহাসের কোনো নির্দিষ্ট অন্ত নেই। আমরা জানি না উনি কখন কিভাবে মারা যান, এমনকি আমরা এও জানি না যে নেফার্টিটি টাটের জন্মদাত্রী মা ছিলেন কিনা। তাহলে আপনার কি মনে হয় ওর শরীরটা নিয়ে কি হয়েছিল? বলা যায় ওটা একটা বড় রহস্য, তবে আপনি একবার নিজের চোখে দেখতে পারেন, কারণ উনি এখন পাশের ঘরেই একটা কাঁচের বক্সের মধ্যে শুয়ে আছেন। উনি আমাকে এই মিউজিয়ামের একেবারে পিছন দিকে নিয়ে এসেছেন সেই মহিলার সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য যার ব্যাপারে জানতে আমি এখানে এসেছি, তথাকথিত ইয়াঙ্গার লেডির মামির কাছে, যিনি নেফার্টিটি হতে পারে। এই যে উনি এখানেই শুয়ে আছেন। অতুলনীয়। COVID-19 can be characterized as a pandemic. কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে আর্কিওলজিস্ট ডক্টর এইডেন ডেটসন 3400 বছরের পুরনো মামি দেখাবেন, যেটা নেফার্টিটি হতে পারেন। এই যে উনি এখানে শুয়ে আছেন। ওয়াও, অতুলনীয়। তো আমাদের কাছে কি প্রমাণ আছে যে এটাই নেফার্টিটি? দেখুন, সম্প্রতি কিছু ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে যে এই মামিটা হলো টুটানখামুনের মায়ের। ফেরো আখেনাতেন ছিলেন রাজা টাট এর বাবা, আর তথাকথিত ইয়াঙ্গার লেডির মামি হিসেবে যাকে পাওয়া গেছে তিনি রাজা টাটের মা হিসেবে প্রমাণিত হয়েছেন। আর নেফার্টিটি যেহেতু আখেনাতেনের স্ত্রী ছিলেন, তাই উনি আমাদের মামির পরিচয়ের জন্য একজন প্রধান ক্যান্ডিডেট হয়ে গেছেন। কয়েক বছর আগে রাজা টাটের ফেসিয়াল কনস্ট্রাকশন করা হয়েছিল এবং এটা সত্যি সত্যি সারা বিশ্বকে দেখানো হয়েছিল যে উনি জীবিতকালে কেমন দেখতে ছিলেন। এর উপর কি খোদাই রয়েছে? কুইন হাটশেপসুটের নাম আর পদবি লেখা রয়েছে। আর উপরে ওই জটিল জিনিসটা কি রয়েছে? ওই লিপিগুলো দেখার জন্য আমরা 100 ফুট উঁচুতে উঠতে পারবো না, তবে আমাদের ভাগ্য ভালো, উনি দুটো স্মারক স্তম্ভ তৈরি করেছিলেন যেগুলো হুবহু এক। ওগুলোর মধ্যে একটা পড়ে গেছিল, তাই লিপিগুলো পড়তে পারি। অসাধারণ। চলুন। কাছেই আমরা প্রাচীন স্মারক স্তম্ভের অন্য জুড়িটাকে খুঁজে পেলাম, ফলে আমরা লিপিগুলো আরো সামনে থেকে দেখতে পেলাম। এখানে আমরা কি দেখছি? কুইন হাটশেপসুট গড আমেনরের সঙ্গে দাঁড়িয়ে। এখানে একটা হ্যাটশেপসুট। হ্যাঁ, ওনার নকল দাড়ি রয়েছে, ছোট পাকানো চুল। এই দাড়িটা এমন জিনিস যা দেখে সাধারণত পুরুষ বলেই মনে হবে, তবে এখানে উনি নকল দাড়ি পরে রয়েছেন। হ্যাঁ, কারণ উনি শুধু রানী ছিলেন না, উনি একজন ফেরাও ছিলেন। ইজিপ্টের একজন প্রকৃত ফেরো। একদম। ওনাকে ইতিহাসের প্রথম প্রকৃত শক্তিশালী মহিলা বলে আখ্যা দেওয়া হয়। উনি শুধু সিংহাসনে বসে ফেরো হননি, উনি সেই পোশাকই পরতেন যা প্রথাগতভাবে পুরুষদের জন্য সংরক্ষিত ছিল। উনি পরে নারী রূপটা প্রকাশ করেন, নিজেকে ঈশ্বরের একজন সন্তান হিসেবে তুলে ধরে। আপনি যদি ওখানে তাকান দেখবেন লেখা আছে সা 3 গেত এফ, যার মানে ওনার শরীর থেকে বেরোনো ঈশ্বরের কন্যা। কন্যা, পুত্র নয়। তো উনি তাও নিজেকে একজন মহিলা হিসেবে ঘোষণা করেছেন, তবে তার সঙ্গে বলেওছেন আমি একজন ফেরো। বেশ চালাক ছিলেন। হ্যাঁ, আমরা সেটা বলতে পারি। হ্যাঁ, তা বলতে পারি। ওকে, তো উনি যদি শক্তিশালী ছিলেন, আমরা ওনার নাম কেন জানি না? সেটা জানতে আমাদের সিটি অফ দ্য ডেড পার হয়ে নীল নদের অন্য প্রান্তে যেতে হবে। সিটি অফ দ্য ডেড। হ্যাঁ। আমি ইজিপ্টে একটা মিশনে এসে জানতে চাইছি কেন হ্যাটশেপসুট একজন শক্তিশালী মহিলা ফেরো হওয়া সত্ত্বেও ইতিহাস তাকে ভুলে গেছে। তো আমি আমার এক্সপার্ট গাইড
বাহা গাবেরের সঙ্গে চলে এসেছি নদীর তীরে, যেখানে আমরা রানীর ব্যাপারে আরো জানতে ফালুকা নামে একটা নৌকোয় চেপে বসলাম। আমরা যে নৌকোয় চেপে পার হচ্ছি সেটা আরেকজন কিংবদন্তি মহিলার নামে। এখানে এই বিশাল সভ্যতা গড়ে ওঠার পেছনে নীল নদ একটা অন্যতম কারণ, তাই তো? অবশ্যই নীল নদ ছাড়া কখনোই ইজিপ্ট গড়ে উঠতো না, এটা শুধু মরুভূমি হয়ে থাকতো। নৌকোটা সেই নদী বেয়ে চলছে যেটা ইজিপ্টের জীবনী শক্তি, যেটা প্রায় 5000 বছর ধরে কৃষি, পরিবহন আর শিল্পের মূল ভিত্তি। এটা একই সঙ্গে মানবতার সবচেয়ে শক্তিশালী উপমাগুলোর একটা শারীরিক উদ্ভাস, জীবন আর মৃত্যুর মাঝে একটা লাইন। এখানে ইজিপ্টে নীল নদ স্থলভাগকে পূর্ব আর পশ্চিমে ভাগ করেছে। পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে তাই এটা জীবিত পুরী, আর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তার মানে এটা মৃত্যুপুরী। আচ্ছা, চলুন ল্যান্ড অফ দ্য ডেড এর দিকে যাই। নামটা যদিও এখানে রিয়েল এস্টেটের দামে কোনো তারতম্য আনতে সাহায্য করেনি, তবে এখানে হাটশেপসুটের সবচেয়ে টেকসই কাঠামোগুলো রয়েছে। পশ্চিম প্রান্তে গিয়ে আমরা পায়ে হেঁটেই আমাদের প্রথম গন্তব্যে পৌঁছলাম। আর জায়গাটা অসাধারণ। কুইন হ্যাটশেপসুটের মর্চুয়ারি টেম্পলে আপনাকে স্বাগত। এই জায়গাটা কত বড় একবার দেখুন। এটা হলো ডিয়ার আল বারি, ইজিপ্টের সবচেয়ে বিস্ময়কর মন্দিরগুলোর অন্যতম। এটা কোনো সমাধি নয়, তবে এটা একজন ফেরোর প্রতি ভক্তি দেখানোর একটা স্থান, যিনি সাম্রাজ্যের সিংহাসনে বসে প্রথার বিরুদ্ধে গিয়েছিলেন। যখন হ্যাটশেপসুটের স্বামী দ্বিতীয় থাটমোস মারা যান, তার পুত্র তৃতীয় থাটমোস সিংহাসনে বসার দাবিদার ছিলেন, কিন্তু শাসনভার নেওয়ার ক্ষেত্রে তার বয়স খুব কম ছিল। তাই খ্রিস্টপূর্ব 1478-এ রানী হ্যাটশেপসুট ফেরো হন, আর মৃত্যুর আগে 21 বছর শাসন করেছিলেন এবং স্থাপত্য আর সম্পদের দিক থেকে সাম্রাজ্যকে একটা স্বর্ণ যুগের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন। তো এটা সমাধি নয়, এটা একটা মর্চুয়ারি টেম্পল। হ্যাঁ, এটা কুইন হ্যাটশেপসুটের স্ট্যাচু। ওনার তবুও একজন মহিলার মুখ রয়েছে, তবে সেটা গড ওসাইরিসের রূপে। ওসাইরিস ছিলেন ইজিপশিয়ান গড অফ দ্য ডেড, আর ওসাইরিস রূপে হাটশেপসুটের প্রতিকৃতি শাসক হিসেবে ওনার প্রভাবের একটা শক্তিশালী বিবরণ দেয়। মানে আমি যদি এখানে যশের 36টা স্ট্যাচু দিয়ে টেম্পল বানাই, সেটা দারুণ হতো, নিশ্চয়ই সুন্দর হতো। অবশ্যই। তবে এটা একটু অহংকার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তবে একজন ফেরো শুধু শাসক নন, ঈশ্বরও ছিলেন। ঠিক। এটা ঈশ্বরের মন্দির। বাহা আমায় হ্যাটশেপসুটের মন্দিরের ভিতরে নিয়ে এলেন আর একটা খাটিউস দেখালেন, যার 3টে সংকেতের অর্থ জীবন, স্থায়িত্ব আর শক্তি। এটা ওনার স্ট্যাম্প, এটা ওনার সিল, এইভাবেই জানতে পারি এটা ওনার সাইট। হ্যাঁ, এটা তাহলে বিশ্বের প্রথম ইমোজি। হ্যাঁ। এই বিশাল মন্দিরে রানীর কৃতিত্বের নানা দৃশ্য খোদাই করা হয়েছে, যার সংখ্যায় প্রচুর। উনি সম্ভবত প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় সৈন্যবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, আর ইজিপ্টের বাইরে ল্যান্ড অফ পান্টের একটা বিশাল বাহিনী পাঠাচ্ছেন। ওনার কূটনীতি, ধনসম্পদ, বহিরাগত দ্রব্য নিয়ে এসেছিল, আর বিদেশি গাছের প্রথম সফল ট্রান্সপ্লান্ট করেছিলেন উনি। দেওয়ালগুলোতে ওনার বিশাল পাথরের স্মৃতিস্তম্ভগুলো কিভাবে নৌকো করে অ্যাসওয়ান থেকে কার্নাকে আনা হয়েছিল তা খোদাই করা রয়েছে। আর অ্যাসওয়ান থেকে এই জায়গাটার দূরত্ব কতটা? প্রায় 210 কিলোমিটার। নীল নদী বরাবর। হ্যাঁ, প্রতিটার ওজন প্রায় 300 টন। বাপরে! আর ওগুলো আনতে কত লোক লেগেছিল তার কোনো আইডিয়া আছে? 500-রও বেশি হবে। তো উনি একজন অসাধারণ নির্মাতা ছিলেন, উনি একজন অসাধারণ শাসক, আবার একজন ফেরো। হ্যাঁ। তাহলে ওনার নাম জনপ্রিয় হয়নি কেন? ওনার সৎ ছেলের কারণে। ওনার সৎ ছেলে? হ্যাঁ, ওনার সৎ ছেলে তৃতীয় থাটমোস ওনার স্বামীর মৃত্যুর পর উত্তরসূরি ছিলেন, কিন্তু শাসক হওয়ার মতো বয়স তার ছিল না। উনি তাকে সেনাবাহিনীতে পাঠিয়ে দিয়েছিলেন এবং 21 বছর পর সে সিংহাসনে বসতে ফিরে এসেছিল। যখন উনি মারা যান, তৃতীয় থাটমস ইজিপ্টের ফেরো হন, আর ইতিহাস থেকে হ্যাটশেপসুটের নাম মুছতে শুরু করেন। দেখুন কি হয়েছিল। এগুলো ওনার স্ট্যাচু? হ্যাঁ, এই মাথাগুলো সবই রাজা থাটমস নষ্ট করে দিয়েছিলেন। এমনকি মন্দির থেকে ওনার নামও মুছে ফেলা হয়, এমনকি কার্নাকের স্মারক স্তম্ভ থেকেও সব নাম মুছে ফেলা হয়। সে ওনার নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল কেন? কারণ উনি সিংহাসনে বসেছিলেন। সাধারণত ফেরোরা
ইজিপ্টের সিংহাসন নিজের পুত্রকে দিয়ে যান, কিন্তু হ্যাটশেপসুট সেটা হতে দেননি। ঐতিহাসিক নথি থেকে হ্যাটশেপসুটকে সরিয়ে দেওয়ায় কিছু বড় প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কারণ ওনার সৎ ছেলে ওনার সমস্ত কৃতিত্ব মুছে ফেলার ক্ষেত্রে সফল হয়েছিলেন। আর আমার মনে প্রশ্ন জেগেছে, ইজিপ্টের সবচেয়ে শক্তিশালী মহিলা শাসকের ব্যাপারে আমরা আর কি জিনিস জানি না। সেই উত্তরগুলো সম্ভবত রয়েছে দক্ষিণে একটা প্রত্যন্ত আর রহস্যজনক ধ্বংসাবশেষে, যেখানে আর্কিওলজিস্টরা একটা রহস্য উন্মোচন করেছেন। আমি রয়েছি ইজিপ্টে ফেরো হ্যাটশেপসুটের রহস্যগুলো জানতে, যার শাসনকাল স্বর্ণযুগ হলেও ইতিহাস থেকে তাকে ক্রমশ মুছে ফেলা হয়। কিভাবে উনি ক্ষমতাশালী হয়েছিলেন তা জানতে আমি সেই রাস্তায় ফিরে এলাম যেটা একসময় ওনার শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে ছিল। আমি যাচ্ছি 160 কিলোমিটার দক্ষিণে লক্সারের সিলসিলা নামে একটি সাইটে, যেখানে আর্কিওলজিস্টরা খোঁজ করে দেখেছেন কোন জিনিসটা হ্যাটশেপসুটকে এত শক্তিশালী করে তুলেছিল। সেখানে পৌঁছতে আমি একটা 4 চাকা গাড়ি ভাড়া নিয়েছি, যার মধ্যে একটা গ্লাভ কম্পার্টমেন্ট রয়েছে। আর দিব্যি করে বলছি, এটা সত্যি পিটার একটা বড় ব্যাগ। স্ন্যাক্স এর জন্য সব রেডি। ধুলোর শেষ নেই, আবহাওয়া গরম, আর রাস্তা ওটার কথা না বলাই ভালো। কয়েক ঘন্টা জার্নির পর আমি চলে এলাম একেবারে নীল নদীর তীরে। আমি যে সাইডটাতে যাচ্ছি সেখানে আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, তো আমি এক্সপার্টদের সঙ্গে একটা বোটের ওপর যোগাযোগ করলাম, যেটা ডাহাবিয়া নামে পরিচিত। এখানে রয়েছেন মারিয়া নিলসন আর জন ওয়ার্ড। এই আর্কিওলজিস্টরা জীবনের গত 7 বছর কাটিয়েছেন আমি যে উত্তরে খুঁজে এসেছি সেগুলোর কয়েকটা খুঁজে বের করতে। মারিয়া, জন, কেমন আছেন? হাই। আলাপ করে ভালো। হ্যালো জশ। হাই, আপনি কেমন আছেন? হাই, তোমার নাম কি? হাই ফ্রেয়া। হাই বলো। আমার সাথে হ্যান্ডশেক করবে? আহা, খুব ভালো লাগলো। ওকে, আপনার মেয়ে? ও আমাদের মেয়ে। খুব মিষ্টি। আচ্ছা, এটাই কি আপনার অফিসার ঘর? সবকিছু একসঙ্গে, যেমন একটা ল্যাব আর বাকিটা দেখতেই পাচ্ছেন। এই প্রথমবার আমি একসঙ্গে একটা বাচ্চার প্লে হাউস আর মানুষের খুলি এক জায়গায় দেখছি। ভাবা যায় না। আর যদি এই দুটো জিনিসও আপনাদের ভালো না লাগে, তাহলে ওনাদের জীবনে আর একজন শিশুও আসছে। তাহলে 37 ডিগ্রি গরমে কাজ করছেন, 3 বছরের একটা শিশুকে মানুষ করছেন, নীল নদীর ওপরে বোটে বাস করছেন, আর 6 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ, আর সেটাই টিনকে সামলানোর থেকে অনেক বেশি সহজ কাজ। আপনি অফিসিয়ালি আমার হিরো। এখানে আপনি তো নীল নদের মহারানী। অবিশ্বাস্য। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাচ্ছি? সিলসিলা কোথায়? সিলসিলা এখান থেকে দক্ষিণে। আচ্ছা। একদিনের যাত্রা। আমি এই বোটে যে কোনো কাজ করতে পারবো। দারুণ। তাহলে চলুন ভেসে পড়ি। হ্যাঁ, চলুন। আমরা পাল খুলে দিলাম এবং আপনি কিছু বুঝে ওঠার আগেই জন এবং মারিয়া, এমনকি ক্রু, ওদের বাচ্চা, একটা কুকুর এবং একজন ইমপ্রেস টিভি হোস্ট একটা যাত্রা শুরু করে দিল, যা সারা রাত ধরে চলবে। এবং ল্যান্ড অফ দ্য ডেডে যখন সূর্যাস্ত হয়, তখন নীল নদ নিজের আসল সৌন্দর্য মেলে ধরে। দিনের এই সময় নীল নদের যে কোনো জায়গায় হলো পারফেক্ট। হ্যাঁ, এটা পারফেক্ট। পৃথিবীতে এর থেকে ভালো কোনো জায়গা হতেই পারে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন ওরা এটাকে পবিত্র বলে। জায়গাটা দারুণ। আমরা সিলসিলার দিকে এগিয়ে চলেছি। সকাল হতেই এই ভূখণ্ডের সোনালী আলো এসে পড়ে। এই ক্লিফগুলোতে কবর খনন করা হয়েছে, যেগুলো নদীর উপর ঝুঁকে আসা গুহার মতো দেখতে। কিন্তু এটা অন্য কোনো মন্দিরের মতো জায়গা নয়, এটা অন্য কিছু। আমরা বোটটা নোঙর করি এবং জন আর মারিয়া ও ওদের বিশ্বস্ত কুকুর কার্টার আমাকে সাইটে নিয়ে চলে। এটাকে প্রাকৃতিক গিরিখাদের মতো দেখতে হলেও এটা একটা পাথুরে খনি, যা প্রায় 3000 বছর আগে মানুষই কেটে তৈরি করেছিল। যশ, আপনাকে স্বাগত জানাচ্ছি মাদাম সিলসিলাতে। এ সত্যি অদ্ভুত। জায়গাটা কি বিশাল। সিলসিলার নাম হ্যাটশেপসুটের সৎ ছেলে তৃতীয় থাটমোসের সঙ্গে জড়িত। এই চমৎকার খনিতে ইজিপ্টের অসংখ্য বিখ্যাত স্মৃতিস্তম্ভের জন্ম। তাহলে এটা একটা খনি, বিশাল খনি। হ্যাঁ, ঠিক বলেছেন। এই খনি যদি না থাকতো আপনি কার্নাক দেখতেই পেতেন না, এমনকি ইজিপ্টে বেলে পাথরের তৈরি সেই অসংখ্য মন্দিরও দেখতে পেতেন না। এই খনি থেকে কত পাথর নেওয়া হয়েছিল? লক্ষ লক্ষ টন। ওরে বাবা, আমার মাথা কাজ করছে না। অদ্ভুত।
আচ্ছা, আপনি ওই ছোট্ট ব্লকগুলো দেখতে পাচ্ছেন ওই ধাপের ওখানে, আর ঠিক তার ওপরেই সমান্তরাল লাইনগুলো দেখতে একটা পাচ্ছেন? সোজা লম্বা লাইন। হ্যাঁ, ঠিক তাই। ওখানেই ওই স্মৃতিস্তম্ভগুলো ছিল। এগুলো সব স্মৃতিস্তম্ভ? হুম। বিশ্বাস করা যায় না। তাহলে চলুন কয়েক পা এগিয়ে যাই, আর ওখানে কিভাবে স্মৃতিস্তম্ভ নামাতে হয় সেই ছবি আঁকা রয়েছে, গেলেই দেখতে পাবেন। নির্দেশ দেওয়া রয়েছে? নির্দেশ। গেলেই কি বুঝবেন। বলছেন? এখানে একটা দড়ির গর্ত রয়েছে, Okay. আর এই দড়ির গর্তের পাশেই একটা ছবি আঁকা রয়েছে। এটা একটা স্মৃতিস্তম্ভ। ও হ্যাঁ, ঠিকই, দারুণ তো। তাহলে স্মৃতিস্তম্ভ কিভাবে নামাতে হয় এটা তার ছবি, কাউন্টার লিভার সিস্টেম আর দড়ির ব্যবহারের মাধ্যমে। এটা অনেকটা পৃথিবীর প্রথম আইকিয়ার মতো। একদমই তাই। একজন সুইডিশ হিসেবে আপনি এটা তাই না? উল্লেখ করলেন বলে আমি এটা গর্বিত। অনেকটা নিজের আসবাব তৈরি, তাই না? এটা বুঝতে হলে আপনাকে সুইডিশ হতে হবে। এই জায়গার সবকিছুই হলো বিশাল, কিন্তু মারিয়া এবং জন একটা নতুন জিনিস আবিষ্কার করেছে যা নতুন করে প্রমাণ করতে পারবে যে এই খনিটা হ্যাটশেপ স্যুটের সৎ ছেলের ছিল। আমরা গুঁড়ো পাথরের একটা পাহাড়ের উপর চড়লাম। এখানকার প্রতিটি পাথর নিচের খনি থেকে হাতে করে নিয়ে এসে ফেলা। কাছেই আমরা হাতে তৈরি একটা মন্দির চত্বরে প্রবেশ করলাম, প্রাচীনকালে যা শ্রমিক এবং পর্যটকরা ব্যবহার করতেন। বাহ! এটা হলো সিলসিলার অসংখ্য স্মৃতিসৌধের মধ্যে একটা, যেটা খুবই সুন্দর। এটা হলো রকেট টেম্পল। আমরা এখানে বহুদিন ধরে কাজ করছি, একজন এক্সপার্ট এখনো কাজ করে চলেছেন, কিন্তু সম্প্রতি আমরা একটা বড় আবিষ্কার করেছি, আর আশা করি আপনি সেটা দেখতে চাইবেন। তাই নাকি? আপনারা কি চলুন পেয়েছেন? তাহলে। হ্যাঁ, দেখান আমায় কি পেয়েছেন আপনারা। हम सब चाहते हैं कि अगर कोई बीमारी हो तो खर्चे की चिंता किए बिना अपनी फैमिली का इलाज अच्छे से अच्छे हॉस्पिटल में करवाएं। इसीलिए आज ही पॉलिसी बाजार একটা দৃশ্যে অসংখ্য চরিত্র দেখতে পাচ্ছি, আর যেটা মনে হচ্ছে তারা হয়তো কেউ কিছু উৎসর্গ করছেন অথবা ঈশ্বর বা ফেরোকে কিছু দিচ্ছেন। একদম ঠিক, কিন্তু আমরা এর থেকেও বেশি কিছু খুঁজে পেয়েছি যেটা এর নিচে আছে। দেখুন তো ওর মাথার পিছনের দিক থেকে কিছু বেরিয়ে আসছে কিনা, ত্রিভুজাকৃতি। হ্যাঁ। দেখছেন ওটা? হ্যাঁ। ওটাই স্মৃতি স্তম্ভের একটা মাথা। আপনি এটা অনুসরণ করুন, দেখছেন কতগুলো লাইন চলে যাচ্ছে বুকের মধ্যে দিয়ে। হ্যাঁ। ওটা একটা স্মৃতিস্তম্ভ। এবার আমার এই লাইনটা দেখুন, কি দেখতে পাচ্ছেন? একটা নৌকো দেখতে পাচ্ছি। একদম ঠিক। আমি এই পুরো দৃশ্যটা আগেও দেখেছি, ঠিক এই দৃশ্যটাই দেখেছি হ্যাটশেপ স্যুটের সমাধি। ঠিক বলেছেন, ডেলবাহারিতে। হ্যাঁ, ডেল বাহারিতে। এটা স্মৃতিস্তম্ভগুলো বয়ে নিয়ে যাওয়ার ছবি আইসবান থেকে লাক্সারের দিকে। ওনারা যখন প্রথমবার এই মন্দিরটা খুঁজে বের করেন, মারিয়া আর জন প্রাথমিকভাবে ভেবেছিলেন যে দেওয়ালের এই মিউরাল তৃতীয় ঠাটমোসকে উৎসর্গ করা, কিন্তু একটা হাইটেক স্ক্যান থেকে জানা যায় যে এর নিচে শিল্প লুকিয়ে আছে এবং সেটা ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। আমাদের কাছে এটা থাকার জন্য আমরা এই মন্দিরটা তৈরির সময়কাল বের করতে পারি। এটা তৈরি হয়েছিল হ্যাটশেপ শুটের সময়। তার মানে এই জায়গাটা ওনার সঙ্গে বেশ গভীরভাবে যুক্ত। হ্যাঁ, তা ঠিক। আমার বলার মানে হলো সেই সময় থেকেই বারবারান্ত দেখতে পেয়েছিলাম আমরা সিলসিলার খনিতে খোঁড়াখুড়ির কাজের। এবং সিলসিলার বাড়তি খোদাই ও শিলালিপি প্রমাণ করে যে এটা শুধু কৃতদাসদের কাজ ছিল না, এখানে সুদক্ষ শিল্পীর কাজও রয়েছে, সুপারভাইজার, এমনকি রুগীদের চিকিৎসক দেখছেন এমন প্রমাণও রয়েছে। জন আর মারিয়া শ্রমিক ও তাদের পরিবারদের জন্য তৈরি কবরস্থান এবং সমাধিও উন্মোচন করেছেন। অন্যভাবে বললে একটা অত্যন্ত সংগঠিত সমাজ একজন শক্তিশালী শাসকের অধীনে কাজ করেছিল। উনি নিজেকে একজন প্রকৃত শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক। এবং এই স্মৃতিস্তম্ভগুলো সুদূর লাক্সোরে পাঠানোর মধ্যে দিয়ে ওনার ক্ষমতাও দেখানো হয়েছে। আমাদের এই আবিষ্কার এই মন্দিরের ইতিহাস বদলে দেবে। অবিশ্বাস্য। এই মন্দিরে হ্যাটশেপ স্যুটের উপস্থিতির মানে ওনার রাজত্বকালে যে বিশাল কর্মযজ্ঞ হয়েছিল সেই কৃতিত্ব তার থেকে কেড়ে নেওয়া। এই সমগ্র চত্বরটা, এই খনি এবং এই মন্দির ওনার শক্তির প্রমাণ। এবং এটাই ছিল হ্যাটশেপ স্যুটের গৌরবময় রাজত্বের চাবিকাঠি, এমন এক নির্মাণ কার্য যা 3000 বছরেরও বেশি সময় ধরে চলেছিল। একজন মহান মহিলা, মহান রানী এবং ইজিপ্টের অন্যতম মহান ফেরো। আমরা সিলসিলাকে পিছনে ফেলে নদীপথে ফেরার লম্বা পথ ধরলাম। হ্যাটশেপ স্যুটের গল্প আমায় ইজিপ্টের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। মহিলারাও বিশাল ক্ষমতাধারী ছিলেন, কিন্তু তাদের সাফল্য তার উত্তরসূরিরা লুকিয়ে রাখেন বা মুছে ফেলেন। হ্যাটশেপ স্যুট যদি 1 নম্বর নমুনা হন, আমি তাহলে আরো উত্তরে 2 নম্বর নমুনার দিকে যাচ্ছি।
মহান হাটশেপসুট যখন হয়তো ইজিপ্টের স্বর্ণযুগের সূচনা করেছেন, তার পরবর্তীকালে আরেকজন শক্তিশালী মহিলা ছিলেন যিনি প্রায় 160 বছর পর তার অবসান ঘটান। এবং হাটশেপসুটের মতো নয়, কিন্তু ওনার নামও সারা বিশ্বে বিখ্যাত, নেফারটিটি। ওনার নাম সৌন্দর্যের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে, কিন্তু ওনার সাফল্য হাতে গোনার মতোই সামান্য। উনি রানী হয়েছিলেন প্রাচীন ইজিপ্টের সমৃদ্ধশালী সময়ে ফেরো আখেনাতেনের স্ত্রী হিসেবে। প্রায় খ্রিস্টপূর্ব 1351-তে ওনার রাজত্বের 4র্থ বছরে এই দম্পতি একটা ধর্মীয় বিপ্লব শুরু করেন, অসংখ্য শক্তিশালী ইজিপশিয়ান দেবতাদের পরিবর্তে একমাত্র সূর্য দেবতা আতনকে প্রতিষ্ঠা করে। এবং ওনারা একটা নতুন শহর স্থাপন করেন যার নাম আমারনা। কিন্তু পুরনো দেবদেবীরা জনপ্রিয় ছিলেন আর নতুন ধর্ম ছিল বিতর্কে ভরা। তাই 17 বছরের রাজত্বের পর যখন আখেনাতেন মারা গেলেন, আমারনা প্রায় ধ্বংস হয়ে যায় আর নেফারটিটির কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনকি ওনার দেহও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ইজিপ্টে কোনো কিছুই চিরকাল আড়ালে থাকে না, এবং নতুন এক আবিষ্কারে ইজিপ্টের জনপ্রিয় রানী শেষ কোথায় শায়িত ছিলেন সেটাও জানা যেতে পারে। তাই আমি লাক্সোরে ফিরে যাচ্ছি, যেটা ল্যান্ড অফ দ্য ডেড এর একদম প্রাণ কেন্দ্রে। এটা হলো কিংবদন্তি ভ্যালি অফ দ্য কিংস। এই আঁকাবাঁকা ক্যানিয়নে আর্কিওলজিস্টরা 63টি রাজকীয় সমাধি আবিষ্কার করেছেন, এবং এর মধ্যে যে প্রমাণ পাওয়া যায় তাতে নেফারটিটি সম্পর্কে নতুন করে ইতিহাস লেখা যেতে পারে। প্রাচীন একটা গ্রাফিটি দিয়ে এর সূচনা। কাছেরই একটি সমাধিতে একটা লেখা খোদাই করা ছিল, যাতে লেখা ছিল একজন নেতা হিসেবে তার রাজত্বের 3য় বছর। নেফারওয়াটেন আপার ও লোয়ার ইজিপ্টের রাজা শাসক নেফারটিটির এটাই নাম ছিল, অর্থাৎ তার স্বামীর মৃত্যুর পর নিজের ক্ষমতা বলে একজন ফেরো হয়েছিলেন তিনি। হাটশেপসুটের মতোই ইতিহাস নেফারটিটির ক্ষমতার ব্যাপ্তি এবং সীমাকে ভুলে গেছে। কিন্তু ওনার ক্ষেত্রে কি হয়েছিল? ওনার রয়্যাল মামি কোথায়? উত্তর আছে একজন ফেরোর কাছে, যাকে আলাদা করে চিনিয়ে দিতে হয় না, কিং টাট। Whether it's the World Cup or the World Wide Web, be prepared with the best team. So get the GoDaddy online startup by সম্পর্কে জানার জন্য আমি লাক্সর পৌঁছেছি, যার মামিকে এখনো চেনা যায়নি। কিন্তু নেফারটিটিকে খোঁজার পথটা সম্ভবত পৃথিবীর একটা বিখ্যাত জায়গার উপর দিয়ে যাবে। এই যে সমাধি, এটা হলো টুটানখামুনের সমাধি, যিনি কিং টাট হিসেবেও পরিচিত। উনি খুব অল্প সময়ের জন্য রাজত্ব করেছিলেন। অসুস্থ হয়ে খুব অল্প বয়সে, মাত্র 19 বছর বয়সে মারা যান। উনি বিখ্যাত কারণ 1922 সালে ভ্যালি অফ দ্য কিং এ যখন টাটের সমাধি খুঁজে পাওয়া যায়, সেটা অন্য সব সমাধির মতো ভাঙা ছিল না, প্রায় অক্ষত অবস্থাতেই ছিল। ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার এই সমাধি খুঁজে পাওয়ার আগে প্রায় 7 বছর খনন করেছিলেন, যার মধ্যে বিখ্যাত সোনার কফিন এবং একটা ডেথ মাস্ক সহ কয়েক হাজার মূল্যবান সম্পদ ছিল, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে টাট নিজেও ছিলেন। টাটের মামি থেকে এখানে প্রায় অবিশ্বাস্য সব আবিষ্কার করা সম্ভব হচ্ছে। 2010 সালে একটা ডিএনএ পরীক্ষা প্রমাণ করে যে টাট ফেরো আখেনাতেনের পুত্র ছিলেন, এবং ওনার মা। হ্যাঁ, ঠিক এখান থেকেই বিষয়গুলো আরো আকর্ষণীয় হয়ে যায়। টাটের পাশের একটা সমাধি, যেটা KV35 নামে পরিচিত, আর্কিওলজিস্টরা তার মধ্যে 3 জন মামিফাইড মানুষকে আবিষ্কার করেন। একজন সম্ভবত আখেনাতেনের মা, আরেকজন তরুণ রাজপুত্র, এবং আরেকজন মহিলা যার ডাকনাম ছিল ইয়াঙ্গার লেডি। ডিএনএ পরীক্ষা প্রমাণ করে যে উনি টাট এর মা ছিলেন, ওনার মামির পাশেই ছিলেন। তাহলে আখেনাতেন যদি টাটের বাবা হন এবং ইয়াঙ্গার লেডি তার মা হন, এবং নেফারটিটি ছিলেন আখেনাতেনের প্রধান স্ত্রী, তাহলে নেফারটিটি কি কিং টাটের মা হতে পারেন? এটাই হলো লাখ টাকার প্রশ্ন, এবং এটার উত্তরই আমি খুঁজতে চাই। সেই জন্য আমি প্রায় 560 কিলোমিটার উত্তর দিকে আধুনিক ইজিপ্টের রাজধানী কায়রোতে উড়ে যাব, যেখানে একজন ইয়াঙ্গার লেডির সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট আছে। আল খালিলি যাবেন? কায়রো আসলে প্রাচীন ইজিপ্টের কোনো শহরই নয়। এটা চালু হয়েছিল রোমান দুর্গ হিসেবে, এবং এর জনসংখ্যা ফুলে ফেপে এখন 2 কোটিরও বেশি হয়ে গেছে, যার মধ্যে 70 লক্ষ মানুষ রোজ যাওয়া আসা করে, যেটা এখানকার ট্রাফিককে দুর্বিষহ করে তুলেছে।
মরে যাবো রে, মরে যাবো, আমি মরে যাবো। আমার অ্যাপয়েন্টমেন্টের কিছুটা দূরেই আমি এই গাড়িটা থেকে নেমে পড়ি এবং আল খালিলি বাজারে চক্কর কাটি। অদ্ভুত সব দোকানে ভর্তি, কিন্তু এটা অন্য সব বাজারের মতো নয় যেখানে আপনাকে একটু কিছু কিনতেই হবে। এখানে আপনি এক কাপ কফি নিয়ে একটু বসে পড়ুন আর পুরো বাজার আপনার কাছে এসে যাবে। বাহ, সুন্দর, দারুণ। পয়সা আছে তাহলেই দেখাবো। আপনি আমার পয়সা দেখতে চান? নিশ্চয়ই। আমার কাছে পয়সা আছে কিনা দেখাতেই হবে। হ্যাঁ, দেখাতে এটা হবে। কি রাহাজানি নাকি? বাহ, এটা তো খুব ভালো, সুন্দর লাগছে। কেমন লাগছে খুব আমাকে? সুন্দর, খুব সুন্দর লাগছো। আপনি আমার মিথ্যে বলছেন না তো? দারুণ, এটা দেখুন, ভীষণ সুন্দর। এটা মনে হয় না এটা আমায় মানাবে। আমি এর কোনো কিছুর জন্যই এই বাজারে আসিনি, তাই আমি আমার কফি শেষ করব আর ফিরে যাব প্রত্নতত্ত্বের ভূস্বর্গে, যেটা হলো ইজিপশিয়ান মিউজিয়াম। ৭,০০০ বছরের প্রায় ১ লক্ষ সামগ্রী, আর সবকিছুই একটা ছাদের নিচে। এই জায়গাটা পুরোপুরি এই রকম তাকে ভর্তি। এটা অনেকটা ইতিহাসের আঁতুর ঘরের মতো। আপনি এই সবাধার চাপা পড়ে মারাও যেতে পারেন। আমি খুব সাবধানে আমারনা রুমে যাচ্ছি, যেখানে রয়েছে ফেরো আখেনাতেন এবং তার কিংবদন্তি স্ত্রীর মামি। সেখানেই আমি দেখা করব একজন প্রসিদ্ধ ইজিপ্টোলজিস্ট এবং নেফার্টিটি বিশেষজ্ঞ ডক্টর এইডেন ডটসনের সঙ্গে। যশ, দেখা করে ভালো লাগলো। আমারও। আমার সঙ্গে দেখা করার জন্য ধন্যবাদ। তাহলে প্রথম রহস্য, সবাই কিভাবে নেফার্টিটির নাম জানলেন? এর কারণ অবশ্যই ওনার শারীরিক সৌন্দর্য। বিংশ শতাব্দীর শুরুর দিকে ওর একটা খোদাই করা মাথা পাওয়া যায়, যেটা এখন বার্লিনে আছে। বিংশ শতকের আগে পর্যন্ত ইতিহাসে সবাই নেফার্টিটিকে ভুলে গিয়েছিল, কিন্তু তারপর ওনার ধ্বংস হওয়া শহর আমারনাতে প্লাস্টারে ঢাকা বেলে পাথরের একটা আবক্ষ মূর্তি পাওয়া যায়, যেটা ওকে প্রাচীন বিশ্বের কভার গার্ল বানিয়ে দেয়। আরেকটা আবক্ষ মূর্তি রয়েছে এখানে ইজিপশিয়ান মিউজিয়ামে, কিন্তু এর কোনোটাই রানীর আসল গল্প বলে না, যিনি ইজিপ্টের সবচেয়ে টালমাটাল সময়ে রাজত্ব করেছিলেন। উনি এমন একটা সময় ছিলেন যখন ইজিপ্টের প্রায় সবকিছুই শেষ হতে বসেছিল। নেফার্টিটির অধিকাংশটাই অস্পষ্ট, কিন্তু উনি জন্মেছিলেন একটা ভালো সামরিক পরিবারে। উনি আখেনাতেনের প্রধান স্ত্রী হয়ে উঠেছিলেন এবং ৬টি কন্যার জন্ম দেন। কিন্তু আখেনাতেন পিতা হিসেবে ভালো না হলেও একজন বড় মাপের নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। উনি শতাব্দী প্রাচীন ইজিপশিয়ান ঐতিহ্যকে ছুঁড়ে ফেলেন, তাদের মন্দিরে প্রায় সব দেবদেবীকে বর্জন করে একক সূর্য দেবতা আটেন কেন্দ্রিক একটি নতুন ধর্মের সৃষ্টি করেন। এই দেশ যখন তার ধাক্কা সামলে উঠতে পারেনি, তখন তিনি আরেকটি বিস্ময়কর ঘোষণা করে বসেন। তাঁর ১৬ বছরের রাজত্বকালে আকেনাটেন তাঁর স্ত্রী নেফার্টিটিকে সহ শাসক হিসেবে নিয়োগ করেছিলেন। তাহলে নেফার্টিটি শুধুমাত্র ইজিপ্টের রানী ছিলেন না, উনি শাসকও ছিলেন। ঠিক বলেছেন। উনি হয়তো নিজের স্বামীর থেকে অনেক বেশি বুদ্ধিমতী ছিলেন, বিশেষ করে রাজনৈতিকভাবে। আখেনাটেন যখন একজন সূর্য দেবতার উপাসনা করার কথা বলে নিজের জনগণকে খেপিয়ে তোলেন, নেফার্টিটি তখন কয়েকজন পুরনো দেবতাকে ফিরিয়ে আনায় ইজিপ্টের জনগণের কাছে আরো প্রিয় হয়ে ওঠেন। আর তারপরে টাট বিখ্যাত রাজা হয়ে উঠেছিলেন, তাই তো? উনি রাজা হন, কিন্তু ঠিক তখনই রাজা হয়েছিলেন কিনা এটা নিয়ে একটা মতভেদ আছে। আখেনাটেনের মৃত্যুর পর একজন ৯-১০ বছর বয়সী রাজা টাট সিংহাসনে বসেন, কিন্তু এটাও হতে পারে যে নেফার্টিটি ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন। দুর্ভাগ্যবশত ওর এই ইতিহাসের কোনো নির্দিষ্ট অন্ত নেই। আমরা জানি না উনি কখন কিভাবে মারা যান, এমনকি আমরা এও জানি না যে নেফার্টিটি টাটের জন্মদাত্রী মা ছিলেন কিনা। তাহলে আপনার কি মনে হয় ওর শরীরটা নিয়ে কি হয়েছিল? বলা যায় ওটা একটা বড় রহস্য। তবে আপনি একবার নিজের চোখে দেখতে পারেন, কারণ উনি এখন পাশের ঘরেই একটা কাঁচের বক্সের মধ্যে শুয়ে আছেন। উনি আমাকে এই মিউজিয়ামের একেবারে পিছন দিকে নিয়ে এসেছেন, সেই মহিলার সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য যার ব্যাপারে জানতে আমি এখানে এসেছি, তথাকথিত ইয়াঙ্গার লেডির মামির কাছে, যিনি নেফার্টিটি হতে পারে। এই যে উনি এখানেই শুয়ে আছেন। অতুলনীয়। COVID-19 can be characterized as a pandemic. কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে আর্কিওলজিস্ট ডক্টর এইডেন ডটসন ৩,৪০০ বছরের পুরনো মামি দেখাবেন, যেটা নেফার্টিটি হতে পারেন। এই যে উনি এখানে শুয়ে আছেন। ওয়াও, অতুলনীয়।
তো আমাদের কাছে কি প্রমাণ আছে যে এটাই নেফার্টিটি? দেখুন, সম্প্রতি কিছু ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে যে এই মামিটা হলো টুটানখামুনের মায়ের। ফেরো আখেনাতেন ছিলেন রাজা টাট এর বাবা, আর তথাকথিত ইয়াঙ্গার লেডির মামি হিসেবে যাকে পাওয়া গেছে তিনি রাজা টাটের মা হিসেবে প্রমাণিত হয়েছেন। আর নেফার্টিটি যেহেতু আখেনাতেনের স্ত্রী ছিলেন, তাই উনি আমাদের মামির পরিচয়ের জন্য একজন প্রধান ক্যান্ডিডেট হয়ে গেছেন। কয়েক বছর আগে রাজা টাটের ফেসিয়াল কনস্ট্রাকশন করা হয়েছিল এবং এটা সত্যি সত্যি সারা বিশ্বকে দেখানো হয়েছিল যে উনি জীবিতকালে কেমন দেখতে ছিলেন। এর উপর কি খোদাই রয়েছে? কুইন হাটশেপসুটের নাম আর পদবি লেখা রয়েছে। আর উপরে ওই জটিল জিনিসটা কি রয়েছে? ওই লিপিগুলো দেখার জন্য আমরা 100 ফুট উঁচুতে উঠতে পারবো না। তবে আমাদের ভাগ্য ভালো, উনি দুটো স্মারক স্তম্ভ তৈরি করেছিলেন যেগুলো হুবহু এক। ওগুলোর মধ্যে একটা পড়ে গেছিল, তাই লিপিগুলো পড়তে পারি। অসাধারণ। চলুন। কাছেই আমরা প্রাচীন স্মারক স্তম্ভের অন্য জুড়িটাকে খুঁজে পেলাম, ফলে আমরা লিপিগুলো আরো সামনে থেকে দেখতে পেলাম। এখানে আমরা কি দেখছি? কুইন হাটশেপসুট গড আমেনরের সঙ্গে দাঁড়িয়ে। এখানে এটা হ্যাটশেপসুট। হ্যাঁ, ওনার নকল দাড়ি রয়েছে, ছোট পাকানো এই চুল। দাড়িটা এমন জিনিস যা দেখে সাধারণত পুরুষ বলেই মনে হবে, তবে এখানে উনি নকল দাড়ি পরে রয়েছেন। হ্যাঁ, কারণ উনি শুধু রানী ছিলেন না, উনি একজন ফেরো ছিলেন। ইজিপ্টের একজন প্রকৃত ফেরো। একদম। ওনাকে ইতিহাসের প্রথম প্রকৃত শক্তিশালী মহিলা বলে আখ্যা দেওয়া হয়। উনি শুধু সিংহাসনে বসে ফেরো হননি, উনি সেই পোশাকই পরতেন যা প্রথাগতভাবে পুরুষদের জন্য সংরক্ষিত ছিল। উনি পরে নারী রূপটা প্রকাশ করেন, নিজেকে ঈশ্বরের একজন সন্তান হিসেবে তুলে ধরে। আপনি যদি ওখানে তাকান দেখবেন লেখা আছে সা 3 গেট এফ, যার মানে ওনার শরীর থেকে বেরোনো ঈশ্বরের কন্যা। কন্যা, পুত্র নয়। তো উনি তাও নিজেকে একজন মহিলা হিসেবে ঘোষণা করেছেন, তবে তার সঙ্গে বলেওছেন আমি একজন ফেরো। বেশ চালাক ছিলেন। হ্যাঁ। আমরা সেটা বলতে পারি। হ্যাঁ, তা বলতে পারি। ওকে, তো উনি যদি শক্তিশালী ছিলেন, আমরা ওনার নাম কেন জানি না? সেটা জানতে আমাদের সিটি অফ দ্য ডেড পার হয়ে নীল নদের অন্য প্রান্তে যেতে হবে। সিটি অফ দ্য ডেড। হ্যাঁ। আমি ইজিপ্টে একটা মিশনে এসে জানতে চাইছি কেন হ্যাটশেপসুট একজন শক্তিশালী মহিলা ফেরো হওয়া সত্ত্বেও ইতিহাস তাকে ভুলে গেছে। তো আমি আমার এক্সপার্ট গাইড বাহা গাবেরের সঙ্গে চলে এসেছি নদীর তীরে, যেখানে আমরা রানীর ব্যাপারে আরো জানতে ফালুকা নামে একটা নৌকোয় চেপে বসলাম। আমরা যে নৌকোয় চেপে পার হচ্ছি সেটা আরেকজন কিংবদন্তি মহিলার নামে। এখানে এই বিশাল সভ্যতা গড়ে ওঠার পেছনে নীল নদ একটা অন্যতম কারণ, তাই তো? অবশ্যই। নীল নদ ছাড়া কখনোই ইজিপ্ট গড়ে উঠতো না, এটা শুধু মরুভূমি হয়ে থাকতো। নৌকোটা সেই নদী বেয়ে চলছে যেটা ইজিপ্টের জীবনী শক্তি, যেটা প্রায় 5000 বছর ধরে কৃষি, পরিবহন আর শিল্পের মূল ভিত্তি। এটা একই সঙ্গে মানবতার সবচেয়ে শক্তিশালী উপমাগুলোর একটা শারীরিক উদ্ভাস, জীবন আর মৃত্যুর মাঝে একটা লাইন। এখানে ইজিপ্টে নীল নদ স্থলভাগকে পূর্ব আর পশ্চিমে ভাগ করেছে। পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে তাই এটা জীবিত পুরী, আর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তার মানে এটা মৃত্যুপুরী। আচ্ছা, চলুন ল্যান্ড অফ দ্য ডেড এর দিকে যাই। নামটা যদিও এখানে রিয়েল এস্টেটের দামে কোনো তারতম্য আনতে সাহায্য করেনি, তবে এখানে হাটশেপসুটের সবচেয়ে টেকসই কাঠামোগুলো রয়েছে। পশ্চিম প্রান্তে গিয়ে আমরা পায়ে হেঁটেই আমাদের প্রথম গন্তব্যে পৌঁছলাম। আর জায়গাটা অসাধারণ। কুইন হ্যাটশেপসুটের মর্চুয়ারি টেম্পলে আপনাকে স্বাগত। এই জায়গাটা কত বড় একবার দেখুন। এটা হলো ডিয়ার আল বারি, ইজিপ্টের সবচেয়ে বিস্ময়কর মন্দিরগুলোর অন্যতম। এটা কোনো সমাধি নয়, তবে এটা একজন ফেরোর প্রতি ভক্তি দেখানোর একটা স্থান, যিনি সাম্রাজ্যের সিংহাসনে বসে প্রথার বিরুদ্ধে গিয়েছিলেন। যখন হ্যাটশেপসুটের স্বামী দ্বিতীয় থাটমোস মারা যান, তার পুত্র তৃতীয় থাটমোস সিংহাসনে বসার দাবিদার ছিলেন, কিন্তু শাসনভার নেওয়ার ক্ষেত্রে তার বয়স খুব কম ছিল। তাই খ্রিস্টপূর্ব 1478 রানী হ্যাটশেপসুট ফেরো হন আর মৃত্যুর আগে 21 বছর শাসন করেছিলেন এবং স্থাপত্য আর সম্পদের দিক থেকে সাম্রাজ্যকে একটা স্বর্ণ যুগের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন। তো এটা সমাধি নয়, এটা একটা মর্চুয়ারি টেম্পল। হ্যাঁ, এটা কুইন হ্যাটশেপসুটের স্ট্যাচু। ওনার তবুও একজন মহিলার মুখ রয়েছে, তবে সেটা গড ওসাইরিসের রূপে। ওসাইরিস ছিলেন ইজিপশিয়ান গড অফ দ্য ডেড,
আর ওসাইরিস রূপে হাটশেপসুটের প্রতিকৃতি শাসক হিসেবে ওনার প্রভাবের একটা শক্তিশালী বিবরণ দেয়। মানে আমি যদি এখানে যশের 36টা স্ট্যাচু দিয়ে টেম্পল বানাই, সেটা দারুণ হতো, নিশ্চয়ই সুন্দর হতো। অবশ্যই। তবে এটা একটু অহংকার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তবে একজন ফেরো শুধু শাসক নন, ঈশ্বরও ছিলেন। ঠিক। এটা ঈশ্বরের মন্দির। বাহা আমায় হাটশেপসুটের মন্দিরের ভিতরে নিয়ে এলেন আর একটা খাটিউস দেখালেন, যার 3টে সংকেতের অর্থ জীবন, স্থায়িত্ব আর শক্তি। এটা ওনার স্ট্যাম্প, এটা ওনার সিল, এইভাবেই জানতে পারি এটা ওনার সাইট। হ্যাঁ এটা তাহলে বিশ্বের প্রথম ইমোজি। হ্যাঁ। এই বিশাল মন্দিরে রানীর কৃতিত্বের নানা দৃশ্য খোদাই করা হয়েছে, যার সংখ্যায় প্রচুর। উনি সম্ভবত প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় সৈন্যবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, আর ইজিপ্টের বাইরে ল্যান্ড অফ পান্টের একটা বিশাল বাহিনী পাঠাচ্ছেন। ওনার কূটনীতি, ধনসম্পদ, বহিরাগত দ্রব্য নিয়ে এসেছিল, আর বিদেশি গাছের প্রথম সফল ট্রান্সপ্লান্ট করেছিলেন উনি। দেওয়ালগুলোতে ওনার বিশাল পাথরের স্মৃতিস্তম্ভগুলো কিভাবে নৌকো করে অ্যাসওয়ান থেকে কার্নাকে আনা হয়েছিল তা খোদাই করা রয়েছে। আর অ্যাসওয়ান থেকে এই জায়গাটার দূরত্ব কতটা? প্রায় 210 কিলোমিটার। নীল নদী বরাবর। হ্যাঁ, প্রতিটার ওজন প্রায় 300 টন। বাপরে! আর ওগুলো আনতে কত লোক লেগেছিল তার কোনো আইডিয়া আছে? 500রও বেশি হবে। তো উনি একজন অসাধারণ নির্মাতা ছিলেন, উনি একজন অসাধারণ শাসক, আবার একজন ফেরাও। হ্যাঁ। তাহলে ওনার নাম জনপ্রিয় হয়নি কেন? ওনার সৎ ছেলের কারণে। ওনার সৎ ছেলে? হ্যাঁ, ওনার সৎ ছেলে তৃতীয় থাটমোস ওনার স্বামীর মৃত্যুর পর উত্তরসূরি ছিলেন, কিন্তু শাসক হওয়ার মতো বয়স তার ছিল না। উনি তাকে সেনাবাহিনীতে পাঠিয়ে দিয়েছিলেন এবং 21 বছর পর সে সিংহাসনে বসতে ফিরে এসেছিল। যখন উনি মারা যান, তৃতীয় থাটমস ইজিপ্টের ফেরো হন আর ইতিহাস থেকে হাটশেপসুটের নাম মুছতে শুরু করেন। দেখুন কি হয়েছিল। এগুলো ওনার স্ট্যাচু? হ্যাঁ, এই মাথাগুলো সবই রাজা থাটমস নষ্ট করে দিয়েছিলেন। এমনকি মন্দির থেকে ওনার নামও মুছে ফেলা হয়, এমনকি কার্নাকের স্মারক স্তম্ভ থেকেও সব নাম মুছে ফেলা হয়। সে ওনার নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল কেন? কারণ উনি সিংহাসনে বসেছিলেন। সাধারণত ফেরোরা ইজিপ্টের সিংহাসন নিজের পুত্রকে দিয়ে যান, কিন্তু হাটশেপসুট সেটা হতে দেননি। ঐতিহাসিক নথি থেকে হাটশেপসুটকে সরিয়ে দেওয়ায় কিছু বড় প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কারণ ওনার সৎ ছেলে ওনার সমস্ত কৃতিত্ব মুছে ফেলার ক্ষেত্রে সফল হয়েছিলেন। আর আমার মনে প্রশ্ন জেগেছে, ইজিপ্টের সবচেয়ে শক্তিশালী মহিলা শাসকের ব্যাপারে আমরা আর কি জিনিস জানি না। সেই উত্তরগুলো সম্ভবত রয়েছে দক্ষিণে একটা প্রত্যন্ত আর রহস্যজনক ধ্বংসাবশেষে, যেখানে আর্কিওলজিস্টরা একটা রহস্য উন্মোচন করেছেন। আমি রয়েছি ইজিপ্টে ফেরো হাটশেপসুটের রহস্যগুলো জানতে, যার শাসনকাল স্বর্ণযুগ হলেও ইতিহাস থেকে তাকে ক্রমশ মুছে ফেলা হয়। কিভাবে উনি ক্ষমতাশালী হয়েছিলেন তা জানতে আমি সেই রাস্তায় ফিরে এলাম যেটা একসময় ওনার শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে ছিল। আমি যাচ্ছি 160 কিলোমিটার দক্ষিণে লক্সারের সিলসিলা নামে একটি সাইটে, যেখানে আর্কিওলজিস্টরা খোঁজ করে দেখেছেন কোন জিনিসটা হাটশেপসুটকে এত শক্তিশালী করে তুলেছিল। সেখানে পৌঁছতে আমি একটা 4 চাকা গাড়ি ভাড়া নিয়েছি, যার মধ্যে একটা গ্লাভ কম্পার্টমেন্ট রয়েছে, আর দিব্যি করে বলছি এটা সত্যি পিটার একটা বড় ব্যাগ। স্ন্যাক্স এর জন্য সব রেডি। ধুলোর শেষ নেই, আবহাওয়া গরম, আর রাস্তা ওটার কথা না বলাই ভালো। কয়েক ঘন্টা জার্নির পর আমি চলে এলাম একেবারে নীল নদীর তীরে। আমি যে সাইডটাতে যাচ্ছি সেখানে আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, তো আমি এক্সপার্টদের সঙ্গে একটা বোটের ওপর যোগাযোগ করলাম, যেটা ডাহাবিয়া নামে পরিচিত। এখানে রয়েছেন মারিয়া নিলসন আর জন ওয়ার্ড। এই আর্কিওলজিস্টরা জীবনের গত 7 বছর কাটিয়েছেন আমি যে উত্তরে খুঁজে এসেছি সেগুলোর কয়েকটা খুঁজে বের করতে। মারিয়া, জন, কেমন আছেন? হাই। আলাপ করে ভালো। হ্যালো জশ। হাই, আপনি কেমন আছেন? হাই, তোমার নাম কি? হাই ফ্রেয়া। হাই বলো। আমার সাথে হ্যান্ডশেক করবে? আহা, খুব ভালো লাগলো। ওকে, আপনার মেয়ে? ও আমাদের মেয়ে। খুব মিষ্টি। আচ্ছা, এটাই কি আপনার অফিসার ঘর? সবকিছু একসঙ্গে, যেমন এটা ল্যাব আর বাকিটা দেখতেই পাচ্ছেন। এই প্রথমবার আমি একসঙ্গে একটা বাচ্চার প্লে হাউস আর মানুষের খুলি এক জায়গায় দেখছি।
ভাবা যায় না। আর যদি এই দুটো জিনিসও আপনাদের ভালো না লাগে, তাহলে ওনাদের জীবনে আর একজন শিশুও আসছে। তাহলে 37 ডিগ্রি গরমে কাজ করছেন, 3 বছরের একটা শিশুকে মানুষ করছেন, নীল নদীর ওপরে বোটে বাস করছেন, আর 6 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ, আর সেটাই টিনকে সামলানোর থেকে অনেক বেশি সহজ কাজ। আপনি অফিসিয়ালি আমার হিরো। এখানে আপনি তো নীল নদের মহারানী। অবিশ্বাস্য। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাচ্ছি? সিলসিলা কোথায়? সিলসিলা এখান থেকে দক্ষিণে আচ্ছা। একদিনের যাত্রা। আমি এই বোটে যে কোনো কাজ করতে পারবো। দারুণ। তাহলে চলুন ভেসে পড়ি। হ্যাঁ, চলুন। আমরা পাল খুলে দিলাম এবং আপনি কিছু বুঝে ওঠার আগেই জন এবং মারিয়া, এমনকি ক্রু, ওদের বাচ্চা, একটা কুকুর এবং একজন ইমপ্রেস টিভি হোস্ট একটা যাত্রা শুরু করে দিল যা সারা রাত ধরে চলবে। এবং ল্যান্ড অফ দ্য ডেডে যখন সূর্যাস্ত হয়, তখন নীল নদ নিজের আসল সৌন্দর্য মেলে ধরে। দিনের এই সময় নীল নদের যে কোনো জায়গায় হলো পারফেক্ট। হ্যাঁ, এটা পারফেক্ট। পৃথিবীতে এর থেকে ভালো কোনো জায়গা হতেই পারে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন ওরা এটাকে পবিত্র বলে। জায়গাটা দারুণ। আমরা সিলসিলার দিকে এগিয়ে চলেছি। সকাল হতেই এই ভূখণ্ডে সোনালী আলো এসে পড়ে। এই ক্লিফগুলোতে কবর খনন করা হয়েছে, যেগুলো নদীর উপর ঝুঁকে আসা গুহার মতো দেখতে। কিন্তু এটা অন্য কোনো মন্দিরের মতো জায়গা নয়, এটা অন্য কিছু। আমরা বোটটা নোঙর করি এবং জন আর মারিয়া ও ওদের বিশ্বস্ত কুকুর কার্টার আমাকে সাইটে নিয়ে চলে। এটাকে প্রাকৃতিক গিরিখাদের মতো দেখতে হলেও এটা একটা পাথুরে খনি, যা প্রায় 3000 বছর আগে মানুষই কেটে তৈরি করেছিল। যশ, আপনাকে স্বাগত জানাচ্ছি মাদাম সিলসিলাতে। এ সত্যি অদ্ভুত। জায়গাটা কি বিশাল। সিলসিলার নাম হ্যাটশেপ সুটের সৎ ছেলে তৃতীয় থাটমোসের সঙ্গে জড়িত। এই চমৎকার খনিতে ইজিপ্টের অসংখ্য বিখ্যাত স্মৃতিস্তম্ভের জন্ম। তাহলে এটা একটা খনি, বিশাল খনি। হ্যাঁ, ঠিক বলেছেন। এই খনি যদি না থাকতো আপনি কার্নাক দেখতেই পেতেন না, এমনকি ইজিপ্টে বেলে পাথরের তৈরি সেই অসংখ্য মন্দিরও দেখতে পেতেন না। এই খনি থেকে কত পাথর নেওয়া হয়েছিল? লক্ষ লক্ষ টন। ওরে বাবা, আমার আমার মাথা কাজ করছে না। অদ্ভুত। আচ্ছা, আপনি ওই ছোট্ট ব্লকগুলো দেখতে পাচ্ছেন ওই ধাপের ওখানে, আর ঠিক তার ওপরেই সমান্তরাল লাইনগুলো দেখতে একটা পাচ্ছেন? সোজা লম্বা লাইন। হ্যাঁ, ঠিক তাই। ওখানেই ওই স্মৃতিস্তম্ভগুলো ছিল। এগুলো সব স্মৃতিস্তম্ভ। বিশ্বাস করা যায় না। তাহলে চলুন কয়েক পা এগিয়ে যাই, আর ওখানে কিভাবে স্মৃতিস্তম্ভ নামাতে হয় সেই ছবি আঁকা রয়েছে, গেলেই দেখতে পাবেন। নির্দেশ দেওয়া রয়েছে? নির্দেশ। গেলেই কি বুঝবেন। বলছেন? এখানে একটা দড়ির গর্ত রয়েছে, Okay. আর এই দড়ির গর্তের পাশেই একটা ছবি আঁকা রয়েছে। এটা একটা স্মৃতিস্তম্ভ। ও হ্যাঁ, ঠিকই। দারুণ তো। তাহলে স্মৃতিস্তম্ভ কিভাবে নামাতে হয় এটা তার ছবি, কাউন্টার লিভার সিস্টেম আর দড়ির ব্যবহারের মাধ্যমে। এটা অনেকটা পৃথিবীর প্রথম আইকিয়ার মতো। একদমই তাই। একজন সুইডিশ হিসেবে আপনি এটা তাই না? উল্লেখ করলেন বলে আমি এটা গর্বিত। অনেকটা নিজের আসবাব তৈরি, তাই না? এটা বুঝতে হলে আপনাকে সুইডিশ হতে হবে। এই জায়গার সবকিছুই হলো বিশাল, কিন্তু মারিয়া এবং জন একটা নতুন জিনিস আবিষ্কার করেছে যা নতুন করে প্রমাণ করতে পারবে যে এই খনিটা হ্যাটশেপ সুটের সৎ ছেলের ছিল। আমরা গুঁড়ো পাথরের একটা পাহাড়ের উপর চড়লাম। এখানকার প্রতিটি পাথর নিচের খনি থেকে হাতে করে নিয়ে এসে ফেলা। কাছেই আমরা হাতে তৈরি একটা মন্দির চত্বরে প্রবেশ করলাম, প্রাচীনকালে যা শ্রমিক এবং পর্যটকরা ব্যবহার করতেন।